আচ্ছা বিন্দা, সত্যি বলো না ভাই, জগৎটাকে বেবাক শূন্য মনে হয়? তুমি একেবারে আকাশ থেকে পড়লে যে, তোমার হয় না নাকি? আমাদের তো হয়। এই সমস্ত কেমন যেন শূন্য, যেন ফাঁকা, যেন মরুভূমি। বড্ড বেজার করলে যে। কে বলেছে মরুভূমি? তাহলে পৃথিবী শুদ্ধ এতগুলো গরু চড়ে বেড়াচ্ছে কোনখানে? জগতে গরুর খাবার ঘাসও যথেষ্ট আছে, আবার ঘাস খাবার গরুরও অভাব নেই। দিব্যি গুছিয়ে বলেছো বিল। সবাই কেবল চিবোচ্ছে আর জাবর কাটছে, কিছু হচ্ছে না। কিছু না। এই দেখো না, এই আমরা দুটি ব্রাহ্মণ আর এই একটি কায়স্থ কুলতিক বসে বসে খোপের মধ্যে দুপুরবেলাকার পায়রার মতো সমস্তক্ষণ কেবল বকবক করে চলেছি। তার না আছে অর্থ, না আছে তাৎপর্য। নিজের প্রতিধ্বনি শুনে শুনে নিজের উপর বিরক্ত হয়ে গেল। ঠিক বলেছো, এই বিরক্ত ধরে গেছে। এই প্রাণীর কথা কেউ বুঝতে পারে না। নলিন, সকালবেলায় তোমার প্রাণের কথা তুলো না ভাই। আজ রবিবার, আজ একটা কিছু করা যাক যাতে মনটা বেশ তাজা হয়ে ধড়ফড়িয়ে ওঠে। হ্যাঁ, এই বর্ষার দিনে যেমন চাল কড়াই ভাজা, তেমনি রবিবার দিন কি হলে ঠিক হতো বলো তো? তবে সত্যি কথা বলবো, একটু রাঙা পাড়, একটু মিষ্টি হাসি, দুটো নরম কথা, তার থেকে ক্রমে দীর্ঘ নিঃশ্বাস, ক্রমে অশ্রুজল, ক্রমে ছটফটানি, এমনকি আত্মহত্যা পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এই জীবনটার একটুখানি স্বাদ পাওয়া যায়। ভাই, ওই কালো চোখ, টুকটুকে ঠোঁট, মিষ্টি মুখের সঙ্গে মাঝে মাঝে মিশল না হলে রোজ রোজ এই নিরামিষ দিনগুলো তো আর মুখে রোচে না। চলুন ভাই বেনো, আমি থাকলে তোমাদের ভালো লাগে না, তোমাদের গল্প জমে না, আর ওই চন্দর ছাড়া আর তো কারোর সাথে তোমার প্রাণীর কথা হয় না। ভালোবাসা ভুলে যাব, এই মনেরে বুঝাইবো পৃথিবীতে আর যেন কেউ কারেও ভালোবাসে না। বিন্দা, তোমাকে দেখে বোধ হচ্ছে আজ তোমার ভালো মন্দ একটা কিছু হয়ে গেল বলে, কিংবা ধরো হয়েই বসেছে। তা হতে পারে। একটা কোন ইশারা আজ গোধূলিতে উড়ে বেড়াচ্ছে, তাকে কিছুতেই ধরতে পারছি না। হায় হায়, হাওয়াটা কোন দিক থেকে বইছে তার ঠিকানাটা পেলে না? পোস্ট অফিসের ঠিকানাটা পাওয়া শক্ত নয় চন্দরদা, কিন্তু স্বর্ণরেণু কোথায় আছে সেই। দাঁড়াও, তোমার কবিতায় লিখে ফেলো হে, আজ বাদে কাল আবার হারিয়ে না যায়। সোনার স্বপন ধরুক না রূপ অপরূপের হাটে, সোনার বাঁশি বাজাও রসিক রসের নবীন নাটে। আরে চন্দরদা, কে বলে তুমি কবি নও? ছায়ায় ঢাকা পড়ে গেছি ভাই, চন্দ্রগ্রহণ লেগেছে। তোমরা না থাকলে আমিও কবি বলে চলে যেতে পারতুম, অন্তত কবি সম্রাট নাও যদি হতুম, কবি তালুকদার হওয়া অসম্ভব ছিল। হ্যাঁ একদম। আরে নিমাই, এসো এসো এসো। কি হচ্ছে কি? হ্যাঁ, রোজ যা হয় তাই হচ্ছে। ওই সেন্টিমেন্টাল আলোচনা, ওটা একটা শারীরিক ব্যামতা জানো। বেশ ভালো করে আহারটি করলে এবং সেটি হজম করতে পারলে ওই কবিত্বরও কাছে ঘেঁচতে পারে। আর আধ পেটা করে খাওয়া অম্বলের ব্যামটি বাঁধাও। অমনি অমনি কোথায় দক্ষিণের বাতাস, কোথায় আকাশের চাঁদ, কোথায় কোকিল পক্ষীর ডাক, এই নিয়ে ভারী মাথা ব্যথা পড়ে যায়। জানালার কাছে বসে বসে মনে হয় কি যেন চাই, কি যেন চাই। যা চাও সেটি যে হচ্ছে বাইকার্বনেট অফ সোডা, সেটি বুঝতে পারো না। তা যদি বলো তাহলে তো জীবনটাই একটা প্রধান রোগ এবং সকল রোগের গোড়া। হ্যাঁ, দেখো না জড় পদার্থ কেমন সুস্থ আছে, মাঝের থেকে হঠাৎ ওই প্রাণ নামক একটা ব্যাধি জুটে প্রাণীগুলোকে খেপিয়ে নিয়ে বেড়াচ্ছে। ওই যে তোমরা যাকে ভালোবাসা বলো, সেটি যে শুদ্ধ একটি স্নায়ুর ব্যামো তার আর কোনো সন্দেহ নেই। আমার বিশ্বাস অন্যান্য ব্যামোর মতো তারও একটা ওষুধ বের হবে। ওই বালক বালিকাদের যেমন হাম হয়, যুবক যুবতীতে তেমনি ওই একটা স্নায়ুর উৎপাদ ঘটে। কারো বা খুব উৎকট, কারো বা একটু মৃদু রকমের। যখন ও রোগটা চিকিৎসা শাস্ত্রের অধীনে আসবে, তখন রোগের লক্ষণ মিলিয়ে ওষুধ ঠিক করতে হবে। ওই যে ডাক্তার রোগীকে জিজ্ঞাসা করবে, আচ্ছা তাকে কি তোমার সর্বদাই মনে পড়ে? তার কাছে থাকলে বেশি ভালোবাসা বোধ হয়, না দূরে গেলে? তাকে দেখতে আসো না সে দেখা দিতে আসে? এইসব লক্ষণ মিলিয়ে তবে ওষুধ ঠিক করতে হবে। আচ্ছা আচ্ছা বিনু, এক কথায় বলে দে তো, ঠিক কিরকম মেয়ে তোর পছন্দ? আমি কিরকম চাই জানো? হ্যাঁ, যাকে কিছু বোঝবার জন্য নেই, যাকে ধরতে গেলেই পালিয়ে যায় আর পালাতে গেলেই টেনে ধরে নিয়ে আসে। বুঝেছি, যে কোনো কালেই পুরনো হবে না। একদম মনের কথা টেনে বলেছো ভাই। আমরা তো ভুক্তভোগী, আমরা জানি বিয়ে করলেই মেয়েগুলো দুদিনেই কেমন পুরনো পুঁথির মতো হয়ে আসে। মলারটা আধখানা ছিঁড়ে ঢল 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 করছে, পাতাগুলো দাগি হয়ে খুলে আসছে। কোথায় সে আটো বাঁধুনি আর কোথায় সোনার জলের ছাপ। সে যাকে সে না হলো, তার চেহারাটা কেমন হয় বলতো? ছিপছিপে। হ্যাঁ, মাটির সঙ্গে তো অল্পই সম্পর্ক, যেন সঞ্চারিণী পল্লবিনী লতে। বুঝেছি, আর বলতে হবে না। তুমি চাও একেবারে পদ্মের মতো 14টি অক্ষরে বাঁধা ছাড়া, চলতে ফিরতে ছন্দটি লেগে থাকে। কিন্তু বিনু,
চাইলেই তো আর পাওয়া যায় না। কেন তোমার কপালে তো মন্দ জোটেনি? মন্দ বলতে সাহস করি নে, তবে সে ভাই গদ্য, তাতে কোনো ছাদ নেই, একেবারে ঢিল কলমে লেখা। আর ছাদে কাজ নেই ভাই, আবার তোমার কি রকম ছাদ সেটাও তো দেখতে হবে। বুঝবি নে, ভেতরে গীত গোবিন্দের অল্প আমেজ আছে না। চাঁদের আলোয় বেলফুলের মালা হাতে মুখের দিকে তাকিয়ে প্রেয়সী যদি বলতো, জন্ম অবধি আমার রূপ নেহারণ নয়ন না তীর পিতাবে। ঠিক বলেছ। দেখিস, আমি যাকে বিয়ে করব সে মাটি থেকে মুখ তুলে চাই, তার হাসি তার ঘোমটার মধ্যেই মিলিয়ে যাবে। বিনোদ, হ্যাঁ। তুমি একটা কাজ করো, তুমি একটা ভাই বিয়ে করে ফেলো। হ্যাঁ, সর্বদা তুমি ওই যে মন মরা হয়ে রয়েছো, সে ওই গৃহলক্ষ্মীর অভাবে। আরে আমিও এক একবার বিনুকে সে কথা বলেছি। বধূ এমন বাদলে তুমি কোথায়? ওই শুনছিস? বধূ এমন বাদলে তুমি কোথায়? আজি পড়িছে মনে মম কত কথা। বধূ এমন বাদলে তুমি কোথায়? ওই শোনো, সেই গান হচ্ছে। কার গান হে? আহা চুপ করে খানিকটা শোনোই না, পরে পরিচয় দিচ্ছি। গিয়াছে রবি শশী গগন ছাড়ি, বরষে বরষ বিরহ বারি। গিয়াছে রবি শশী গগন ছাড়ি, বরষে বরষ বিরহ বারি। আজি কি মন চায় জানাতে তোমায়, হৃদয়ে হৃদয়ে শত ব্যথা। বধূ এমন বাদলে তুমি কোথায়? চন্দরদা, কি একটা মতলব মাথায় এসেছে। কি বলো? চলো যে মেয়েটির গান শোনা যায় হ্যাঁ। ওর সঙ্গে হ্যাঁ। আজই আমার বিয়ের সম্বন্ধ করে আসি। বিয়ে? কি বলো? হ্যাঁ, একটা কিছু তো করা যায়। আর তো বসে বসে ভালো লাগছে না, বিয়ে করে আসা যাকে। অমরতর গান শুনলে মানুষ সকল রকম দুঃসাহসিক কাজই করে ফেলতে পারে। আরে বাবা, দেখাশুনো তো করবে, আলাপ পরিচয় তো করবে। না না, আমি তাকে দেখতে চাই না। মনে করো আমি কেবল ওই গান খেয়ে বিয়ে করছি। বিনু, এটা কিন্তু তোর মুখে একটু বাড়াবাড়ি শোনাচ্ছে। কেবলমাত্র গান বিয়ে করতে চাস তো একটা গ্রামোফোন কেন না। আরে এই যে মানুষ, এই যেমন গান গাইতে পারে, তুমি তো 5 কথা শুনিয়েও দিতে পারে। না ভাই, আসল রত্নটুকুর অনুসন্ধান পাওয়া গেছে। এখন চোখ কান বুঝে ঝাঁপিয়ে পড়তে হবে। রাখো জীবনটা বাজি, তারপর হয় ফকির না হয় রাজা। ওরে বাবারে, কি দুঃসাহস! তোমার কথা শুনলে আমার মতো মরচে পড়া বিবাহিত লোকেরও বুক সাতাত হয়ে ওঠে। আরেকটা বিয়ে করতে হলে বাবারে। ওটো আরেকটা বিয়ে করবে? একটা বিয়ে করে সামলাতে পারে না। বিয়ে যদি করতেই হয় নিজে না দেখে করাই ভালো। হ্যাঁ, যেমন ডাক্তারের পক্ষে নিজের চিকিৎসা করাটা কিচ্ছু নয়। মেয়েটিকে বলতে হে চন্দ্রদা? ও, নাম কমলমুখী। আমাদের নিবারণ বাবুর বাড়িতে থাকে। নিবারণ বাবু আর আদিত্য বাবু পরম বন্ধু ছিলেন। আদিত্য বাবু মারা যাবার সময় তার মেয়েটিকে নিবারণ বাবুর হাতে সমর্পণ করে গেছেন। তুমি তোমার প্রতিবেশিনীকে আগে থাকতেই দেখোনি তো? এই মারি বলছি না, আমার কি আশেপাশে দেখবার জো আছে? আমার এ দুটি চক্ষুই একেবারে দস্তখতে শিলমোহর করা, অন হার ম্যাজেস্টির সার্ভিস। তবে শুনেছি মেয়েটি দেখতে শুনতে ভালো, স্বভাবটিও ভালো। বেশ, তাহলে এখন আমরা কেউ দেখবো না, একেবারে বিবাহের রাত্রে চমক লাগবে। হ্যাঁ, এ তো বেশ মজা হচ্ছে ভাই। তেমন যে গুরুতর একটা কিছু ঘটছে সেটাই তো মনে হচ্ছে না। তোমরা বসো, আমি চট করে ভেতর থেকে চাদরটা নিয়ে আসি। এই বিনোদ বলছি, তাহলে আমরা আমার চাবিটা দাও তো। কেন? জীবন সর্বস্ব নয়নমণি,
এই দাসীকে কেন মনে পড়লো? এ আবার কি? না, একটু বসো। বসো। তোমার এই মুখচন্দ্রমা বসে বসে একটু নিরীক্ষণ করি। কি ব্যাপার, কি যাত্রার দল করবে নাকি? তার থেকে সাপ দিকে একটা চাদর বের করে দাও তো, আমাকে এখনই বেরোতে হবে। ও আদর, আদর চাই প্রিয়তম। এসো এসো। কি হচ্ছে? না, বেলফুলের মালা গেঁথে রেখেছি। এখন কি বলি চাঁদ উঠলেই হয়, কিন্তু সেই শোলকটি লিখে দিয়ে যাও, আমি তো তখন মুখস্থ করে রাখি। ও, আড়াল থেকে গুণবর্ণনা সমস্ত শোনা হয়েছে দেখছি। কাজটা ভালো হয়নি বড় বউ। ওটা বিধাতার অভিপ্রায় নয়। তিনি মানুষের শ্রবণ শক্তির একটি সীমা নির্দিষ্ট করে দিয়েছেন। তার কারণই হচ্ছে পাছে অসাক্ষাতে যে কথাগুলো হয় সেগুলো যদি মানুষ শুনতে পায় তাহলে আত্মীয়তা বলো, বন্ধুত্ব বলো, কিছুই টিকতে পারে না। ঢের হয়েছে গোসাই ঠাকুর, আমাকে ধর্ম উপদেশ কিছুই দিতে হবে না। আমাকে তোমার পছন্দ হয় না। না, কে বললে পছন্দ হয় না? আমি গদ্য, আমি পদ্ম নই, আমি শোলক পরি নে, আমি বেলফুলের মালা পরাই নে। দোহাই তোমার, আমি গরলগ্নিকৃত বস্ত্র হয়ে বলছি, তুমি শোলক পরো না, বেলফুলের মালা পরিও না, ওগুলো সবাইকে মানায় না। কি বললে? মানে আমি বলছি আমাকে মানায় না। যাও যাও তার চেয়ে সাপ চাদরে ঢের বেশি শোভা পায়, তুমি পরীক্ষা করে দেখো। যাও যাও, আর ঠাট্টা ভালো লাগে না। আমি গদ্য, আমি পদ্ম নই। তখন থেকে কেবল রাগই করলে, আসল কথাটাই শুনলে না। শোনো শোনো শোনো, ভালোবাসা থাকলেই মানুষ অমন কথা বলে। আচ্ছা, তুমি আমার মাথায় হাত রেখে বলো তো, তুমি ঘাটে পদ্ম ঠাকুরজিকে বলনি আমার এমনি পোড়া কপাল, বিয়ে করা সুখ কাকে বলে একদিনের তরেও বুঝলাম না। আমি কখনো পদ্ম ঠাকুরজিকে ও কথা বলিনি। পদ্ম ঠাকুরজিকে না বলতে পারো, ওই কথাটাই নাও হতে পারে, কিন্তু কাউকে কখনো কিচ্ছু বলনি। তা আমি সৌরভী দিকে বলেছিলুম। কি বলেছিলে? আমার গায়ে গয়না দেখতে পায় না বলে সৌরভী দুঃখ করছিল, আর আমি তো তাই কথায় কথায় বলেছি যে গয়না করতে হবে, ওই হাতে যা থাকে বই কিনতে আর বই বাঁধাতেই তার সব যায়, আর যত শখ সবাই বইতে মিটেছে। বউ না হয়ে বই হলে আদর বেশি পাওয়া যেত, এটা আমি বলেছিল। হাটে ঘাটে মাঠে যেখানে সেখানে বলে বেড়াও তোমার স্বামী গরিব, তোমাকে একখানা গয়নাও কিনে দিতে পারে না। স্ত্রী এরকম অপবাদ রটিয়ে বেড়ানোর চেয়ে তো সন্ন্যাসী হয়ে বেরিয়ে যাও। তোমার পায়ে পড়ি গো, ওরম করে বলো না, আমার দোষ হয়েছিল মানছি, আমি আর কখনো এমন বলবো না। মুখে বলো আর না বলো, মনে মনে তো আছে। মনে মনে তো ভাবো এরকম একটা লক্ষ্মী ছাড়ার সঙ্গে বিয়ে হয়ে তোমার গায়ে একখানা গয়নাও চড়লো না। তার চেয়ে মুকুজ্জেদের বড় ছেলে কেবল কৃষ্ণের সঙ্গে। অমন কথা তুমি ঠাট্টা করেও বলো না, আমার শুনতে ভালো লাগে না। ঠিক আছে, আমার গয়নার কাজ নেই, আমি তো জন্ম জন্ম শিব পুজো করেছিলাম, তাই তোমার মতো এমন স্বামী পেয়েছি। তাহলে আমার চাদর চাদর। মা, তুমি বাইরে বেরোচ্ছ? হ্যাঁ। তাহলে চুলগুলোকে এরকম কাকের বাসার মতো করে বেরিও না, একটু বসো তো। আমার মাথায় কটা চুল? না বসো, দাঁড়া, তোমার চুলটা ঠিক করে। হয়েছে হয়েছে। হয়নি, এক দণ্ড মাথাটা স্থির রাখো দেখি। তোমার সামনে আমার মাথা ঠিক থাকে না, দেখতে দেখতে মাথা ঘুরে যায়। কত ঠাট্টায় কাজ কি? না হয় আমার রূপ নেই, গুণ নেই, তা যে তোমার মাথা ঘোরাতে পারে এমন একটা খোঁজ করো গে। এই আমি চললো। বড় বউ, না এখন আর সময় নেই, ফিরে এসে রাগ ভাঙাতে হবে। চরণ এগুলো একটু সাজিয়ে নি। হ্যাঁ, তাহলে আর কি ওই কথাই রইলো। এখন আমার এই নাও, এখন আমার ইন্দুমতিকে তোমার নিমাইয়ের পছন্দ হলেই হয়। সে বেটার আমার পছন্দ। আরে বিয়েটা তো আগে হয়ে যাক, তারপরে সব পছন্দ টছন্দ সব পরে করলেই হবে। না ভাই, কালের যা গতি সেই অনুসারেই তো চলতে হবে নাকি? আরে রাখো তোমার কালের গতি, অসম্ভব কখনো সম্ভব হতে পারে না। মানে তুমি একটা জিনিস ভাবনি, বলো। যে ছোড়া পূর্বে একবারও বিবাহ করেনি সে স্ত্রী চিনবে কি করে? আরে ভাই, অভিজ্ঞতা চাই, বুঝলে, অভিজ্ঞতা। তবে হ্যাঁ, তোমার মেয়ের যদি কোনো ধনুর্ভঙ্গ পণ থাকে, আমার নিমাইকে তিনি যাচিয়ে নিতে চান, সে কথা অবশ্য আলাদা। আমার মেয়ে কোনো আপত্তি করবে না। তাকে আমি যা বলবো সে তাই শুনবা। তবে তোমার নিমাইকে কিন্তু আমি একটিবার দেখতে চাই। বেশ তো, বেশ। তাই বই কি? আমি কখনো শুনবো না। নিমাই, মা গো, নাম শুনলে গায়ে জ্বর আসে। হ্যাঁ, আমি তাকে বিয়ে করলুম বলে।
আরেকটি কথা শিবচরণ, তুমি তো জানো যে ওই আদিত্য মৃত্যুর আগে তার কন্যা কমলমুখীকে আমার হাতে সমর্পণ করে গিয়েছে। এখন তার বিবাহ না দিয়ে তো আমি আমার কন্যার বিবাহ দিতে পারি না। দেখো, আমার হাতে দু একটি পাত্র আছে, বেশ, আমিও তার সন্ধান করি। বাহ, খুবই ভালো, খুবই ভালো। আর আরেকটি কথা তোমাকে জানানো অবশ্যই প্রয়োজন, আমার কন্যাটির কিন্তু কিছু বয়স হয়েছে। বাহ, আমিও তাই চাই। আচ্ছা, তুমি তো জানো নিবারণ, বছর 5 হলো আমার গিন্নি গত হয়েছেন। তিনি যদি থাকতেন তাহলে বৌমা ছোট হলে কোনো ক্ষতি ছিল না। তিনিই দেখিয়ে শুনিয়ে ঘরকন্যা শিখিয়ে ক্রমে তাকে মানুষ করে তুলতেন। এখন এই বুড়োটাকে দেখে শুনে আর ওই ছেলেটাকে বেশ একটু একটু শাসনে রাখতে পারে এমন একটি মেয়ে না হলে ভাই ও সংসারটি গেল। তাহলে দেখা যাচ্ছে যে তোমার নিতান্তই একটি অভিভাবকের প্রয়োজন। যথার্থই বলেছো। ইন্দুমাকে বলো, মানে একটু বুঝিয়ে বলো, আমার নিমায়ের ঘরে এলে এই বুড়ো নাবালকটিকে প্রতিপালনের ভার ও ভাই তাকেই নিতে হবে। সে অভ্যেস ইন্দুর আছে। দেখছো না, এই যে খাইয়ে পরিয়ে বেশ ভালোই তো রেখেছে নাকি? সে তো চোখের সামনেই দেখতে পাচ্ছি তার হাতের কাজটিকে ভাই তারিফ করতে হচ্ছে। আজ ভাই উঠতে হচ্ছে। সে কি? হ্যাঁ, খেলাটা শেষ করা গেল না। দুটো রুগী এখনো মরতে বাকি আছে। ঠিক আছে ভাই, ঠিক আছে, এসো 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 এসো। আসি ভাই, আবার আসবো। ও বুড়োটা কে এসেছিল বাবা? কাকে বুড়ো বুড়ো করছিস মা? তোর বাবাও তো বুড়ো হয়েছে নাকি? হ্যাঁ, তুমি তো আমাদের আদিকালের বুদ্ধি বুড়ো। তোমার সঙ্গে কার তুলনা? কিন্তু ওকে তো কখনো দেখিনি। ওর সঙ্গে এবার থেকে তোমার ক্রমে খুবই পরিচয় হবে। না বাবা, আমি খুবই পরিচয় করতে চাই। কেন রে? তোর এই বাবা ক্রমে সব মানে পুরনো ঝরঝরে হয়ে এসেছে, এখন একবার বাবা বদল করে দেখবি না? তুমি কি বলছো না বাবা? আমি বুঝতে পারছি না। তুই আমার তেমনি হাবা মেয়ে কি না? শোন, এই যে বুড়ো মানুষটি এসেছিলেন আমার ছেলেবেলাকার বন্ধু শিবচরণ। ওর নিমাই বলে একটি অতীব সুন্দর ছেলে আছে। নিমাই? নিমাই? ওই আমাদের নিমাই কই? দূর পাগলি। তিনটি বাবু দেখা করতে এসছেন, আমি তাদের। এই শোন, তাদের যেতে বলে দে। সকাল থেকে কি বলি বাবু আসছে। এই না না, তুই জানা, তুই তার মা ভদ্রলোক এসেছেন, একবার দেখা করা চাই। কি বলতে এসেছেন একবার শুনে নি। যা, হ্যাঁ তুই জানি। বাবা, তোমার যে জানার সময় হয়েছে। ঠিক আছে, কতক্ষণ সময় নেবো? বেশিক্ষণ সময় নেবো না, দেখি না কি বলে। তুই নিশ্চিন্ত থাক। এই গল্প পেলে না বাবা তুমি আর উঠতে যাবে না, 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 না। আবার সেই কালকের মতো দেরি করবে না, মা, হবে না। আচ্ছা শোনো, আমি পাশের ঘরে দাঁড়িয়ে রইলাম। 5 মিনিট বাদে কিন্তু ডেকে পাঠাবো, এই আমি বলে দিলাম। আচ্ছা আচ্ছা। আর পারি না বাপু, এই সকাল থেকে তোমার লোক আর লোক। কি যে করি। নিবারণ বাবু নমস্কার। চন্দর বাবু যে আস্তে আগাও, আস্তে আগাও। আপনারও আসুন 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 আসুন, বসুন 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 বসুন। তারপর সব মানে কুশল তো? হ্যাঁ, আপনার আশীর্বাদে একরকম ভালোই আছে। বেশ বেশ। তা আপনাদের কোথায় থাকা হয়? আমরা কলকাতাতেই থাকি। মশাইয়ের কাছে আমাদের একটি প্রস্তাব আছে। প্রস্তাব? হ্যাঁ। বেশ তো। মশাইয়ের ঘরে আদিত্য বাবুর যে অবিবাহিতা কন্যাটি আছে, তার জন্য একটি সৎপাত্র পাওয়া গেছে। এই তো অতি উত্তম প্রস্তাব, শুনে বড়ই সন্তোষ লাভ করলেন। পাত্রটি কি? আপনি বিনোদ বিহারী বাবুর নাম শুনেছেন? বিনোদ বিহারী বাবু? তার নাম শুনিনি। তিনি আমাদের দেশের একজন প্রধান লেখক। ওই যে কি বলে জ্ঞান রত্নাকর, তারই লেখা। আগে না, হ্যাঁ, সে তো বৈকুণ্ঠ বসাক বলে একজনের লেখা। ও হো 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 হো, ভুল হয়ে গিয়েছে। দেখুন দেখি, বলছি তাহলে কি ওই প্রবোধ লহরী তার লেখা হবে? আগে না, প্রবোধ লহরীও তার লেখা না। এটিও তার লেখা নয়? না। মানে তাহলে তার একটি পুস্তকের নাম করুন দেখি। আপনি কানন কুসুমিকা দেখেছেন কি? এই দেখুন, কানন কুসুমিকা। দেখেছেন? কানন কুসুমিকা, অতি সুললিত নাম। শুনলেই বোঝা যায় যে পুস্তকটি অত্যন্ত ভালো হবে, কিন্তু দুঃখের বিষয় এটিও আমি পড়ে উঠতে পারিনি। যাই হোক, সেসব কথা যাক। তাই বিনোদ বিহারী বাবুর পুত্রের বয়স কত এবং কটি পাস দিয়েছেন? না মানে আপনি ভুল করছেন। ভুল? হ্যাঁ, বিনোদ বিহারী বাবুর বয়স বেশি না, বয়স অতি অল্প। তিনি সবেমাত্র এমএ পাস করে বিএল করছেন। তার বিবাহ হয়নি। আপনার কাছে খোলাখুলি বলাই ভালো, ইনি বিনোদ বিহারী বাবু।
আপনি বিনোদ বিহারী বাবু, কি সৌভাগ্য আমার। নমস্কার নমস্কার নমস্কার, কি সৌভাগ্য। আমি আমার কন্যাদের কাছে শুনেছি আপনি নাকি দিব্যি লিখতে পারেন। তাহলে এর সঙ্গে যদি আপনার ভাইজির বিবাহ দিতে আপত্তি না থাকে? আপত্তি? এ তো আমার পরম সৌভাগ্য। আচ্ছা আপনি দাঁড়িয়ে কেন, আপনি বসুন। তাহলে এই সম্বন্ধে যা যা কথা আছে মশার সঙ্গে কালকে এসে কথা হবে। বলছিলাম যে এই মানে পাত্রীর বাবা বিশেষ কিছু রেখে যেতে পারেনি, মানে বিষয় সম্পত্তি আর কি। তবে আমি আপনাকে হলপ করে কথা বলতে পারি, এমন লক্ষ্মী মেয়ে আপনি কোথাও পাবেন না। দিদি, হ্যাঁ দিদি, আরে শোন না। ওই দেখ ভাই, তোর পরম সৌভাগ্য ওই মাঝখানটিতে বসে রয়েছে। মেজের ভেতর থেকে কবিত্ব বেরোতে পারে কিনা তাই নিরীক্ষণ করছে। তুই যে বললি বোসদের বাড়ির নতুন জামাই এসেছে, তাই তো আমি ছুটে দেখতে এলাম। তা সত্যি কথাটা বললে আরো বেশি ছুটে আসতিস। তবে যা দেখতে এসেছিলিস তার চেয়ে ভালো জিনিস দেখলি তো ভাই। আর তাছাড়া পরের বাড়ি জামাই দেখে কি হবে, এখন নিজের সন্ধান দেখ। তোর আবশ্যক হয়ে থাকে তুই দেখ, এখন আমার অন্য কাজ আছে। দিদি শোন না। তাহলে মশাইয়ের অনুমতি হয়তো আমরা এখন আসি। আসবেন? আচ্ছা আচ্ছা, এই বলছিলাম চন্দ্রবাবু, ওই যে মানে ওই বিনোদ বিহারী বাবুর যদি একটি ফটোগ্রাফ পাওয়া যেত, মানে আমি আমার কমলকে দেখাতাম। ফটো আছে তো? আছে আছে, তবে এতে আমাদের তিনজনের একসঙ্গেই আছে। এতেই হবে। দিব্যি হয়েছে। তাহলে আজ্ঞা হয়তো এখন আসি। আচ্ছা আসুন আসুন আসুন, বড়ই প্রীত হলাম, বড়ই প্রীত হলাম। বাবা, ও বাবা, তোমার হলো? ওরে ইন্দু, তোরা তো দেখলি নে, তোরা ওই যে ওই মানে বিনোদ বিহারী বাবুর লেখার এত প্রশংসা করিস, তিনি এই মাত্র এখান থেকে গেলেন, এসেছিলেন। আমার তো খেয়ে দিয়ে কাজ নেই বাবা। তোমার এখানে যত রাজ্যের অকেজো লোক এসে জোটে, আর আমি আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে তাদের দেখি। আচ্ছা বাবা, বলছি ওই চন্দ্রবাবু আর বিনোদ বাবু ছাড়া আর যে একটি লোক এসেছিল, বদ চেহারা লক্ষ্মী ছাড়া মতো দেখতে, সে কে? তুই যে বললি যে আড়াল থেকে কিছু দেখিস নে, আর বদ চেহারা মানে কেন? ওই বাবুটি তো দেখতে বেশ একেবারে ফুটফুটে কার্তিকটির মতো। অবশ্য মা বুঝলি, ওর তার নাম কি জিজ্ঞেস করতে আমি ভুলে গিয়েছি। বাবা, তাকে আমার দেখতে ভালো হলো? দাও তো ছবিটা আমাকে দাও, আমি দিদিকে এটা দেখাবো। সত্যি দিনে দিনে তোমার যে পছন্দ হচ্ছে না বাবা। ওটা তো চলো, টান করবে, চলো চলো চলো, কত বেলা হয়েছে তুমি জানো। দেখে চোখ জুড়িয়ে যায়। যদি কার্তিককে মতন দেখতে হয় তাহলে কার্তিককে ভালো দেখতে বলতে হবে। মুখে একটি কথা ছিল না, কিন্তু কেমন বসে বসে সব দেখছিল আর মজা করে করে মুখ টিপে টিপে হাসছিল। না, বেশ হাসি কেন। বাবা যেমন একবার জিজ্ঞাসাও করলেন না তার নাম কি, কোথায় বাড়ি, আর কোথা থেকে যত সব নিমাই, নেপাল, নীলু সব কটাকে জুটিয়ে নিয়ে আসে। সত্যি বাবা যখন মতি হালদারের সঙ্গে বিনোদ বাবুর তুলনা করছিলেন, তখন সে বিনোদ বাবুর মুখের দিকে চেয়ে চেয়ে কেমন হাসছিল। আর বাবা যখন বিনোদ বাবুর ছেলের কথা জিজ্ঞাসা করছিলেন, তখন কেমন। নিমাই, আমি কখনোই ওই নিমাই গয়লাকে, ওই পুরো ডাক্তারের ছেলেকে বিয়ে করবো না, কখনো না। কমল দিদি, কমল দিদি। কি হিন্দু? আর দেরি করো না। কেন, কি করতে হবে বল না। এখন কাব্যশাস্ত্র মতে কমলকে বিকশিত করতে হবে। কবি স্বয়ং ঘরে পড়ে দৃশ্যমান হয়েছিলেন। কি কারণে? কি কারণে আবার কি? তোমার উপর পরক্ষেপ করবার দাবি জানিয়ে যেতে। স্বয়ং দেখে শুনে পছন্দ করে না। এই যে দেখো না, এই ছবি দেখে তার ভূমিকা করতে পারো। এর মধ্যে তো একজন দেখছি চন্দ্রবাবু। বাকি দুজনের মধ্যে কে বিনোদ বাবু আন্দাজ করো দেখি। দময়ন্তী 6 জনের মধ্যে নলকে চিনে নিয়েছিলেন, তোর তো কেবল 2 জন। আমার আবার পছন্দ। এই দেখলি, দেখলি তো, তুই ভাই কথায় কথায় বড় বেশি গম্ভীর হয়ে পড়িস। এই শোন, ওই বিনোদের কাছে যদি আমার মুখ ভার করে থাকিস না, তাহলে সে তোর সঙ্গে প্রেম করতেই সাহস করবে না। তো সেই দায়িত্বটা না হয় তুই নিস। বাবা, তাহলে যে তোমার গাম্ভীর্য আরো 7 গুণ বেড়ে যাবে। আচ্ছা দিদি, বলছি শোন না, বলছি তুই তো একটা পোষা কবি হাতে পেলি, এবার তাকে দিয়ে তো নিজের নামে কবিতা লিখিয়ে নিস। আর শোন, যতক্ষণ পছন্দ না হয় ছাড়িস নে। তা তোর যদি শখ থাকে, আমি তোর নামে একটা লিখিয়ে নেবো। সে তুমি কেন, সে তুমি কেন, সে আমি নিজে করে নেব। আমার সাথে তার যে সম্পর্ক হবে তা তুমি কান ধরেই লিখে নিতে পারি।
তুমি তো তা পারবে না। আচ্ছা, সে যখনকার কথা তখন হবে, এখন তো চুলটা বেঁধে দিই, চল। না থাক ভাই, আমি এখন খাদ্য দিদির ওখানে যাচ্ছি, তার সঙ্গে আমার বড়ই দরকার আছে। কিন্তু আমার বাপ মা আমাকে ঘর কন্যা ছাড়া তো আর কিছুই শেখায়নি। ইদানিং বাংলা বইগুলো সব পড়ে নিয়েছি, তাতে অনেক রকম কথাবার্তা আছে, কিন্তু সেগুলোকে নিয়ে ভাই কোনো সুবিধা করতে পারছি না। আমার স্বামী আমার যেরকম চায় সে ভাই আমার কিছুতেই মানায় না। শোনো, তোমার স্বামীর না আবার তেমনি সব বন্ধু বন্ধু জুটেছে, এই তারাই 5 জনে 5 কথা কয়ে তার মন উতলা করে দেয়। আচ্ছা খান্ত দিদি, সেদিন চন্দ্রবাবু আর বিনোদবাবুর সঙ্গে আরেকটি কি বাবু আমাদের বাড়ি গেছে, লোকটিকে দেখে ভাই আমার আদবে ভালো লাগলো না। তার লোকটি কে ভাই? কি জানি ভাই, ওই বন্ধু তো আর একটি আত্মি নয়, সবগুলোকে আবার চিনিও না। ও তাই দেখো না, দেখো না কার ফটো। দেখি এই যা, কোথায় ফেললুম? কি ফেললি? আরে ফটোগ্রাফ। কার? এই বিনোদ বাবু, এই দেখেছো, এই নিশ্চয়ই তোমাদের গলি পার হয়ে আসবে পথে রাস্তায় পড়ে গেছে। খান্ত দিদি বলছি, ওই ছবিতে বন্ধু তিনটির মধ্যে ওই তৃতীয় ব্যক্তিটিকে বলো না। এই দেখো, এই ছবি না দেখে কি করে বলি? তবে খুব সম্ভব নিমাই, সে ওদের সাথে প্রায়ই থাকে। আবার নিমাই? বাকি রেখে বলতে পারি সে নিমাই নয়, তার নাম যদি নিমাই হয় তবে আমার নামও মাতঙ্গিনী। তবে মনে হয় ললিত বাবু। ললিত বাবু? হ্যাঁ নিশ্চয়ই ললিত বাবু হবে, এই নাম শুনেই মনে হচ্ছে তার নাম বটে। দাঁড়াও দাঁড়াও, কিরকম দেখতে বলো তো? বেশ সুন্দর দেখতে, গোলগাল, চোখে চশমা আছে। এখন চশমা আছে কান্ত দিদি, আর সকল কথা কি মুচকি মুচকি হাসে, দেখে গা জ্বলে যায়। তবে আমাদের ললিত চাটুর্যে, তার আর কোনো সন্দেহ নেই। ললিত চাটুর্যে? ওমা জানো না, ওই কলুটোলার নিত্যকালী চাটুর্যের ছেলে গো। তার ছোকরাটি কিন্তু মন্দ না ভাই, এমএ পাশ করে জলপানি খাচ্ছে। ও মা, তাদের ঘরে স্ত্রী পুত্র পরিবার কেউ নেই না? অমরদর লক্ষ্মী ছাড়া মতো যেখানে সেখানে টোটো করে ঘুরে বেড়ায় কেন? স্ত্রী পুত্র থেকেই বা কি হয়? ভক্ত তবু নেই। ললিত আমার বাপকে বলেছে রোজগারটি না করে সে বিয়েটি করবে না। সে কথা যাক, আমার স্বামী আমায় যেরকম চায়। ইন্দু, ওরে ও ইন্দু, তুই একটা পরামর্শ দে না ভাই। খান্ত দিদি, এক কাজ করা যাক, মনে করো আমি চন্দ্রবাবু। হ্যাঁ চন্দ্রবাবু, এই অফিস থেকে ফিরে এসেছি, খিদে প্রাণ বেরিয়ে যাচ্ছে, এরপর তুমি কি করবে বলো দেখি? বলি রসো ভাই, চন্দ্রবাবুর এই চাপটানা সামলাটা পড়ে নি, নইলে আমাকে ঠিক চন্দ্রবাবু মনে হবে না। শান্তমণি, স্বামীর প্রতি এরূপ পরিহাস অত্যন্ত গর্হিত কার্য। কোন পতিব্রতা রমণী স্বামীর সম্মুখে কদাপি উচ্চহাস্য করেন না। যদি দৈবাৎ কোন কারণে হাস্য বা অনিবার্য হইয়া ওঠে, তবে সাধ্য স্ত্রী প্রথমে স্বামীর অনুমতি লইয়া পরে বদনে অঞ্চল দিয়া ভীষণ হাসিতে পারে। যা হোক, আমি অফিস থেকে ফিরে এসেছি, এখন তোমার কি কর্তব্য বলো? প্রথমে তোমার চাপখানার সামনেটা খুলে নি, তারপর জল। না খান্ত দিদি, তোমার কিচ্ছু শিখতে হয়নি। আরে সেদিন তোমাকে এত করে দেখিয়ে দিলুম, কিচ্ছু মনে নেই তোমার? সে ভাই আমি ভালো পারিনি। এসো তো, বসো। তুমি চন্দ্রবাবু সাজো, আমি তোমার স্ত্রী সাজছি। ওরে বাবা, না না না, সে আমি পারবো না। সে আমি পারবো না, পারবো না। তবে
যাও, যা বলে দিয়েছি তাই করো। বড় বউ, চাপকানটি খুলে আমার ধুতি চাদরটা এনে দাও তো। দিচ্ছি। ও কি করছো খান্ত দিদি? আরে তুমি ওখানে হাতের উপর মাথা রেখে বসে থাকো। উফ, জ্বালালে, দেখো আমি করছি। বলো। নাথ, নাথ, আজ সন্ধ্যেবেলায় কি সুন্দর বাতাস দিচ্ছে, আজ আর কিছুতে মন লাগছে না, ইচ্ছে করছে পাখি হয়ে উড়ে যায়। নাথ, নাথ, আজ সন্ধ্যেবেলায় কি সুন্দর বাতাস দিচ্ছে, আজ আর কিছুতে মন লাগছে না, ইচ্ছে করছে পাখি হয়ে উড়ে যায়। কোথায় উড়ে যাবে? কোথায় উড়ে যাবে? তার আগে আমার লুচি দিয়ে যাও, ভারী খিদে পেয়েছে। দিচ্ছি দিচ্ছি, দাঁড়াও। না 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 না, কান্ত দিদি, তোমার কিচ্ছু শিখতে হয়নি। তুমি বলো, লুচি কই? লুচি তো আজ ভাজিনি, মনে ছিল না। আচ্ছা, লুচি কাল হবে এখন। আজ এসো, এসো এইখানে, এই মধুর বাতাসে বসে। বড় বউ, চন্দ্রবাবু চলে এসেছেন। কান্ত দিদি, ও কান্ত দিদি, তুমি তুমি বলো তো ভাই, বাগবাজারের চৌধুরীদের কাদম্বিনী, আমার নাম তুই না লোকটি কি কান্ত দিদি? চন্দ্রবাবুর কাছে এই বিষয়ে ধরা পড়ে যেত, তিনি কি মনে করতেন? যাকে আমাকে তা দেখতে পাননি। এই যে সেই ললিত বাবু, আর তো পালাবার পথ নেই। বাবুর এই ছাপকান আর এই সামলা সাবধান করে রেখো, হারিও না যেন। না মরণ। আর শিগগির দেখে এসো দেখি বাগবাজারের চৌধুরী বাবুদের বাড়ি থেকে পালকি এসেছে কিনা। যে আগে ছি 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 ছি, লজ্জায় ললিত বাবুকে ভালো করে দেখে নিতেও পারলাম না। তিনি কি মনে করলেন? যাকে আমাকে তা চেনেন না। এই চন্দ্রবাবুর এই বাসাটি হয়েছে তখন অন্দর বাহির সব এক। এখন আমি কোন দিক দিয়ে পালাই? ওই যে আবার আসছেন। পালকি তো আসেনি ঠাকুর, এখন কি আজ্ঞা করেন? শোনো, এখন তুমি তোমার কাজে যেতে পারো। তোমার মনিক কোথায় এদিকেই আসছে, আর ওকে আমার সম্বন্ধে খবর দেওয়ার কোনো দরকার নেই। আমার পালকি নিশ্চয়ই এতক্ষণে চলে এসেছে। কি চমৎকার আর কি উপস্থিত বুদ্ধি, আমাকে হঠাৎ করে চাকর বানিয়ে দিয়ে গেল। বাঙালির ছেলে চাকরি করতেই জন্মেছে, কিন্তু এমন মনিব কি অদৃষ্টে জুটবে? আহা, এই সামলার এই চাপকান ফিরিয়ে দিতে ইচ্ছে করছে না। বাগবাজারের চৌধুরী, সন্ধান নিতে হচ্ছে। আরে নিমাই, তুমি এ ঘরে ছিলে নাকি? তবে তো দেখেছো। হ্যাঁ, চক্ষু থাকলেই দেখতে হয়, কিন্তু কে বলো দেখি? ওই বাগবাজারের চৌধুরীদের মেয়ে কাদম্বিনী আমার স্ত্রীর একটি বন্ধু। ওর স্বামী বোধ করি স্বাধীনতাওয়ালা। ওর আবার স্বামী হলো কোত্থেকে? ও মরেছে বুঝি, তা আপদ গেছে, কিন্তু বিধবার বেশ নয় তো। আরে বিধবা নয় হে কুমারী। তা তোমার যদি স্নায়ুর ব্যায়াম ঘটে থাকে তো বলো ঘটকালি করি। তেমন স্নায়ু হলে কবে কবে আমি ওই গলায় দড়ি দিয়ে মরতুম।
তাহলে চলো বিনোদের বাড়ি একবার যাওয়া যাক। তার বিশ্বাস সে ভারী একটি অসমসাহসিক কাজে প্রবৃত্ত হয়েছে, একেবারে সপ্তমে চলে রয়েছে, যেন তার পূর্বে বঙ্গদেশে আর কেউ বিবাহ করেনি। মেয়ে মানুষকে বিয়ে করতে হবে, তার আবার এত ভয় কিসের? আরে নলিনদা এসে। বিনোদ কোথায়? বিনোদ যেখানেই থাক, আপাতত আমার মতো এত বড় একটা মানুষকে কি তোমার নলিনাক্ষ গোচর হচ্ছে না? না, কারণ আমি বিনোদকে খুঁজছি। বিনোদকে তা চলো আমরাও যাচ্ছি। না না না, তাহলে তোমরাই যাও। আমি পরে যাব এখন। এই নলিন আর তো পারছি না, আজ একটা কিছু করে ফেলবো, কবিতা লিখে ফেলবো। কাদম্বিনী যেমনি আমায় প্রথম দেখিলে, কেমন করে ভৃত্য বলে তখনই চিনিলে। ভাবটা বেশ নতুন রকমের হয়েছে, কিন্তু কিছুতেই ছন্দ বাগাতে পারছি না। প্রথম লাইনটা হয়েছে 16, দ্বিতীয়টা হয়ে গেছে 15। ওর মধ্যে একটা অক্ষর তো বাদ দেওয়ার জো দেখছি না। আমায়কে আমা বললে কেমন শোনায়? কাদম্বিনী যেমনি আমা প্রথম দেখিলে, কানে তো নেহাত মন্দ ঠেকছে না। কাদম্বিনী নিটা কেটে যদি সংক্ষেপ করে নেওয়া যায়, পুরো নামের চেয়ে সে তো আরো আদরের শুনতে হবে। কাদম্বী, কাদম্বী না, কই তেমন আদরের শোনাচ্ছে না তো। কদম্ব, হ্যাঁ ঠিক আছে। কদম্ব যেমনি আমা প্রথম দেখিলে 14, কেমন করে ভৃত্য বলে তখনই চিনিলে। হ্যাঁ, হচ্ছে না হচ্ছে না। এই দ্বিতীয় লাইনটাকে কাবু করি কি করে? হ্যাঁ, কেমন করে কথাটাকে তো কমাবার জন্য এক কেমন করিয়া হয়, কিন্তু তাতে আরো একটা অক্ষর বেড়ে যায়। তখনই চিনিলের জায়গায় তৎক্ষণাৎ চিনিলে বসিয়ে নিতে পারি, কিন্তু তাতে বড় সুবিধে হয় না, একদমে আরো কতগুলো অক্ষর বেড়ে যায়। এই ভাষাটা আমাদের বহু পূর্বে তৈরি হয়ে গেছে, কিছুই নিজে বানাবার জন্য, অথচ ওরই মধ্যে আবার কবিতা লিখতে হবে। দূর হোক গে, ও 15 অক্ষরই থাক, কানে খারাপ না লাগলেই হল। ও 15 যা 16 তা 17 কানে সমানই থাকে, কেবল পড়বার দোষেই খারাপ শুনতে হয়। 14 অক্ষর দূর, ও একটা প্রেজুডিস। কি হচ্ছে নিমাই? আগে অ্যানাটমির নোটগুলো একবার দেখে নিচ্ছিলাম, এক্সামিন খুব কাছে এসেছে তাই। বেশ বেশ বেশ, খুব ভালো খুব ভালো। শোনো, তোমার সঙ্গে একটা কথা আছে। তোমার বয়স হয়েছে, তাই তোমার জন্য একটি কন্যা ঠিক করেছি। কি সর্বনাশ! ওই নিবারক বাবুকে জানো তো? আগে হ্যাঁ জানি। ওই তারই কন্যা ইন্দুমতি, দেখতে শুনতে ভালো, বয়সে তোমার যোগ্য, দিনও একরকম প্রায় স্থির করা হয়েছে। একেবারে স্থির করেছেন? কিন্তু এখন তো হতে পারে না। কেন বাবু? আমার এখন এক্সামিন কাছে এসেছে তাই। তা হোক না এক্সামিন, এক্সামিনের সঙ্গে বিয়ের যোগটা কি হলো? বৌমাকে বাপের বাড়ি রেখে দেবো, তারপর তোমার এক্সামিন হয়ে গেলে তাকে ঘরে আনবো। ডাক্তারিটা পাস না করে বিয়ে করাটা ভালো বোধ হয় না। কেন বাবু, তোমার সঙ্গে তো কোনো শক্ত অসুখের বিয়ে দিচ্ছি না। মানুষ তো ডাক্তারি না জেনেও বিয়ে করে, কিন্তু তোমার আপত্তিটা কিসের জন্য হচ্ছে শুনি? উপার্জন ক্ষম না হয়ে বিয়ে করা। আমি কি তোমাকে আমার বিষয় আশয় থেকে বঞ্চিত করতে যাচ্ছি? তুমি কি সাহেব হয়েছো যে বিয়ে করে স্বাধীন ঘর কন্যা করতে যাবে? আপনার দুটি পায়ে পড়ি বাবা, আমাকে এখন বিয়ে করতে অনুরোধ করবেন। অনুরোধ কি বেটা, হুকুম করব। আমি বলছি এ বিয়ে তোকে করতেই হবে। আমাকে মাফ করুন, আমি এখন বিয়ে করতে পারবো না। কেন পারবি না? কেন পারবি না? তোর বাপ পিতামহ তো 14 পুরুষ বরাবর বিয়ে করে এসেছে, আর তুই বেটা দু কথা ইংরেজি উঠে বিয়ে করতে পারবি না। এর মধ্যে শক্তটা কি আছে? মনের ভাব সম্প্রদান করবে, তুই মন্ত্র করে হাত পেতে দিবি। তোকে গড়ের বাদ্যি বাজাতে হবে না, ময়ূর পঙ্খী বইতে হবে না, বাতি জ্বালাবার ভারও তোর উপরে দিচ্ছি রে। আমি মিনতি করে বলছি বাবা, একেবারে মর্মান্তিক অনিচ্ছে না থাকলে আমি কখনোই আপনার প্রস্তাবে না বলতাম না। লোকের ছেলে বিয়ে করতে এমন অনিচ্ছা তো দেখা যায় না। আর তুমি, এই যে তুমি বেটা আমার বংশে জন্মগ্রহণ করে হঠাৎ একদিনে এত বড় বৈরাগী হয়ে উঠলে কোথা থেকে? এমন সৃষ্টি ছাড়া অনিচ্ছেটা হলো কেন, সেটাও তো আমার শোনা আবশ্যক। আচ্ছা, আমি আপনাকে পরে সব কথা বুঝিয়ে বলবো। যত সব আমার ছন্দ, মিল, ভাব ও কাদম্বিনী সমস্ত ভুলিয়ে গেল। এখন
এখন যে আর এক লাইনও মাথায় আসবে এমন সম্ভাবনা দেখি না। অবশেষে সেই শুভ দিন চলে এলো। হ্যাঁ, সং তো সাজলো। হ্যাঁ, এখন তোমরা 5 জন মিলে হাততালি দাও, উৎসাহ হোক। নইলে থেকে থেকে মনটা কেমন দমে আসছে। মনটা কেমন দমে আসছে? সবে তো নেপথ্য বিধান চলছে, অভিনয়টা আরম্ভ হোক, তারপর যথাসময়ে হাততালি দেওয়া যাবে। এই 25 বছরে যা কিছু শিক্ষা দীক্ষা হয়েছে, যত আশা আকাঙ্ক্ষা জন্মেছিল, এই যেমন ভারতের ঐক্য, বাণিজ্যের উন্নতি, সমাজের সংস্কার, সাহেবের ছেলে পিটানো প্রভৃতি যে সকল উঁচু নিচু ভাবের বলতে মগজের ঘি খেয়ে খেয়ে একেবারে উজ্জ্বল হয়ে উঠেছিল, সেগুলিকে এই টোপর চাপা দিয়ে একদমে ফু দিয়ে নিবিয়ে একদম ঠান্ডা হয়ে বসতে হবে। আর আমাদেরও মনে থাকবে না, একেবারে ভুলে যাবে। এই দেখা করতে হলে বলবে সময় নেই। এই থাম বিনু, একটা কথা বলি, কিছু মনে করিস না। আরম্ভেতেই না একটু দমিয়ে দেওয়া ভালো, তাহলে আসল সময় ধাক্কাটা আর তেমন অসহ্য মনে হবে না। তখন মনে হবে চন্দর যতটা বলেছিল ততটা তো নয়। সে বলেছিল আগুনে ঝলসাবার কথা, কিন্তু এ তো কেবলমাত্র উল্টে পাল্টে তাওয়ায় সেঁকা। তখন যে কি অনির্বচনীয় আনন্দ হবে। একে বৈজ্ঞানিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম চুপচাপ কেন? এরকম বসে থাকলে চলবে? সত্যি বিরুর যে বিয়ে হচ্ছে না, এটা তো মনেই হচ্ছে না আমরা কতগুলো পুরুষ মানুষ জটলা বাকিয়েছি। কেউ কি করতে হবে কেউ কিছু জানে না। আচ্ছা চন্দরদা, হ্যাঁ, তুমি তো বিয়ে করেছো, তুমি বলো না কি করতে হবে? এভাবে হাঁ করে বসে থাকলে কি বিয়ে বিয়ে মনে হয়? চলো তো আমরা গল্প থ্রি চেয়ার দিয়ে বেরিয়ে পড়ি। আমার এরকম প্রিয় বন্ধুর বিয়েতে ওরকম অনাচার হতে দেবো না। একটা শুভ কার্যে ওরকম বিদেশি শিয়াল ডাক ডেকে বেরোলে তো নির্ঘাত অযাত্রা হবে। আচ্ছা চলো না সবাই মিলে একটু উলু দিই। ঘরে একজন স্ত্রীলোক আছেন, শাঁখ বাজাবেন খন। বিরু, তবে চলো, সময় এলো। এই তবে আমাদের অবিবাহিত বন্ধুত্বের শেষ মিলন। জীবন স্রোতে তুমি একদিকে যাবে আর আমি একদিকে যাব। প্রার্থনা করি তুমি সুখে থেকো, কিন্তু মুহূর্তের জন্য ভেবে দেখো বিনু, এই মরুময় জগতে তুমি কোথায় যাচ্ছ? বিনু বল, মা আমি তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। ওই যে বিনুর জোগাড় করে রেখেছে, এতক্ষণে একটুখানি বিয়ের সুর লাগলো, নইলে কতগুলো মিনসে মিলে যেরকম বেসুরও লাগিয়েছিলে, বর যাত্রা কি গঙ্গা যাত্রা কিছুই বোঝা যাচ্ছে না। এই চলো, এই বলি চন্দ্রদা, আমরা কোন দিক দিয়ে যাবো? আমরা এখন বউবাজার হয়ে যাবো। আমাদের অনেক আগেই বেরিয়ে পড়া উচিত ছিল। এই তোমাদের জন্য না একবার যাই বলো খান্ত দিদি, তোমার স্বামী কিন্তু ভাই তোমাকে সত্যি ভালোবাসে। তার দিন কত বরং বাপের বাড়ি গিয়ে পরীক্ষা করে দেখোই না। তাই জানিস তো, তাই একবার ইচ্ছা করে, কিন্তু জানি থাকতে পারবো না। তা যা হোক, এখন তোদের ওখানে যাই, ওরা তো বউ বাজারের রাস্তা ঘুরে যাবে, সে এখন দেরি আছে। সেই ভালো খান্ত দিদি। হ্যাঁ তুমি ভাই এগো, আমি তোমার স্বামীর এই ঘরটা একটু গুছিয়ে দিয়ে যাই। হ্যাঁ তুমি এগো। আজ ললিত বাবু এমন গম্ভীর চুপচাপ হয়ে বসেছিলেন, কি কথা ভাবছিলেন কে জানে। সত্যি আমার ভারী জানতে ইচ্ছা করে। থেকে থেকে একটা খাতা খুলে দেখছিলেন। এই যে সেই খাতা, এইটা আমাকে দেখতে হচ্ছে। ও মা, এই যে কবিতা গো, কাদম্বিনীর প্রতি মরণ ও পোড়াবো খাবার কি? জল নিবে অথবা বজ্র, ও গো কাদম্বিনী, হতভাগ্য চাতক তাই ভাবেছে দিন রজনী। ইস, আমি যদি পোড়া কাপালি কাদম্বিনী হতুম তো জলও দিতুম না আর বজ্রও দিতুম না। অমন হতভাগ্য চাতকের মাথায় খানিকটা কবিরাজের তেল ঢেলে দিত। খেয়ে দিয়ে তো আর কাজ নেই, কোথাকার কোন কাদম্বিনীর নামে কবিতা, তারপর দুটো লাইন ছন্দে মেলে। ইস, এর চেয়ে আমি ঢের ভালো লিখতে পারি। আর কিছু দাও বা না দাও, আর কিছু দাও বা না দাও, ওই অবলে সরলে বাঁচি সেই হাসি ভরা মুখ আরেকবার দেখিলে। ওরে সরলে
কোন এক বেহায়া মেয়ে ওকে হাসি ভরা কালা মুখ দেখিয়ে দিয়েছিল, একটি লজ্জাও করেনি। বাস্তবিক এই পুরুষগুলো আসলে ভারী বোকা। কই আমাদের কাছে তো কোনো কাদম্বিনী 7 পুরুষ এমন করে হাসতে আসে না। অবলে সরলে ছি 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 ছি। আরে কবিতায় হয়েছে তেমন, আমি যদি এই কাদম্বিনী হতাম তো এমন পুরুষের মুখও দেখতাম না। আরে যে লোক 14 টা সামনে চলতে পারে না তার সঙ্গে না প্রণয়, এই খাতা আমি ছিঁড়ে ফেলবো, ছিঁড়বই। ওই পৃথিবীর একটা উপকার করবো, ওই কাদম্বিনীর দিমাগ বাড়তে দেবো না। হ্যাঁ, পুরুষের বেশে হরিলে পুরুষের মন, নারী বেশে কেড়ে নিয়ে যাও জীবন মরণ, হাতের লেখা। কদম্ব যেমনি আমা প্রথম দেখিলে, কেমন করে কদম্ব যেমনি আমা প্রথম দেখিলে, কেমন করে বৃদ্ধ হলে তখনই চিনিলে। ও মা, ও মা, ওরে যে আমারই কথা গো। এইবার বুঝেছি ওই পোড়ামুখী কাদম্বিনীকে। ও মা, কত কথাই লিখেছে। আরেকবার ভালো করে সমস্তটা পড়ো। কিন্তু থাক, ছন্দ থাক বা না থাক, পড়তে তো কিছুই খারাপ হয়। আমার তো বেশ লাগছে। এই আমার মনে হয় ওই কবিদের ভাঙা কথা যেমন মিষ্টি লাগে, তেমনি ছেলেদের ভাঙা ছন্দ তেমনি মিষ্টি লাগে। পড়তে গেলে এর ভিতর কি একটা গুণ করে ওঠে। বড় বড় কবিতা পড়ে এমন হয় না। মেঘনাদ বধ, বৃত্ত সংহার, পলাশীর যুদ্ধ, তুমি স্কুলের বই, এমন সত্যিকার না। আমার এমনি আনন্দ হচ্ছে, ইচ্ছে করছে এক্ষুনি দিদিকে গিয়ে জড়িয়ে ধরি। দিদি যাকে বিয়ে করছে তাকে কি জানি চিরটা কাল আদরে সোহাগে কাটাতে পারে। আমি একখানা খাতা খুঁজতে এসেছিলাম। জন্ম জন্ম সহস্রবার আমার সহস্র খাতা হারা, কবিতার বদলে যা পেয়েছি কালিদাস তার কুমার সম্ভব শকুন্তলা বাধা দিয়ে এমন জিনিস পায় না। চন্দ্রদা, কানাই, কানাই, আরে ও কানাই বেটার ছেলে গেল কোথায় বলো দেখি? নিবারণ, তুমি এত দৌড়দৌড়ি করে বেরিয়ে না তো, মাথা ঠান্ডা রাখো, সব কাজ হয়ে যাবে। আরে আমি তো আছি নাকি? শোনো, ওই একটা কথা তোমাকে বলি, ওই পাত পড়া হয়েছে কিনা সেইটা একবার গিয়ে দেখেছো তো? যাও। আসনগুলো এসে গেছে, কি করি? এতক্ষণ ছাদে রাখো, ছাদে রাখো, যাও। কি হয়েছে বলো? ওই কথা বলো, কথা বলো। এই বেটা, এই এখানে হাঁটা দাঁড়িয়ে রয়েছে। আসনগুলো কোথায় রাখবে? আমার মাথার উপরে রাখবে। নিজের বুদ্ধিতে যে কিছু করবে না, তোমাদের হওয়ার জন্য নেই। চলো আমি দেখিয়ে দিচ্ছি। এখন আলোগুলো জ্বালালো না, সব এই বিবন্ধ। চলো এতক্ষণে বুঝি তোমার মুখ খুলল। আপনারও হাতের স্পর্শে বোবার মুখ খুলে যায়। আমি তো কেবল বর। দেখেছিস ভাই, আমরা এতক্ষণ ধরে এত চেষ্টা করলাম, তবু একটা কথা কোয়াতে পারলাম না। সেই হিন্দুর হাতের কান মলা খেয়ে তবে ওর কথা ফুটলো। ওরে ওই তো তোর কাছে কথা চাবি ছিল নাকি? তুই কি করে ধরিয়ে দিলি? দে ভাই দে, আর এক পাক দে। ওর পেটে যত কথা আছে সব বেরিয়ে যাবে। ওই দেখো কানাই, আবার না, আবার দেখো, আবার তোমার পেছনে আমি দৌড়ে দৌড়ে বেড়াবো নাকি? বলো তো, একটা জায়গায় ঠান্ডা হয়ে বসো, সব কাজ হয়ে যাবে। আমি আছি, আমি আছি। শোনো, একটা কথা তোমাকে বলি, ওই বেহারা বেটাগুলো পালিয়েছে। পালিয়েছে মানে? আহা, তারা আসুক না, আচ্ছা করে কান বলে দিতে হবে। শোনো শোনো শোনো
নিবারণ, এসব বড় কাজে সব একটু আধটু ত্রুটি বিচ্যুতি হয়, ও নিয়ে মাথা গরম করলে চলে না। মাথা ঠান্ডা রাখাটা সবচেয়ে দরকার। চল চল দেখি 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 কি করে। চল চল চল। জিজ্ঞেস কর না আমাদের নাতনিকে লাগলো কেমন। কি বলো ঠাকুর জামাই? আরেকবার দম দিয়ে নি। আর ইন্দু আর চালাস রে ভাই, একটু থাম। ও দিদি, ওর কানে একটু মোচড় দিলে অমনি তোমার প্রাণের দ্বিগুণ বেজে উঠছে কেন গো? তুমি কি ওর তান পুরো তার? ওরে ও কমল, ওর রকম দেখে যে বাঁচিনি। এখনই ওর কানের প্রতি তোর এত দরদ। না ভাবিস নে ওর দু কান আমরা কেটে নিচ্ছি না। নিজের পক্ষে একটি কান তোর জন্য রেখে দে। দরদ হবে না কেন? আজ থেকে তো উনি আমাদের বিনুদার কর্ণধার হলেন। সে কর্ণ উনি সামলাবেন না তো কে সামলাবে? ও মিনসে আবার কে ভাই? ও বরের ভাই হয়। যে মশাই, ওটা বিনুদার মেয়ে না, ওকে জবাব দিতে হবে না। উনি এখন বেশি আনা হয়েছে, বিজবি মুখে কথা ফুটেছে। তুমি এখন নিশ্চিন্ত হয়ে ঘরে যাও দেখি। আর তাহলেই যেতে পারি, খানিকক্ষণ নিশ্চিন্তে থাকতে পারবো। এই রেদোপাটাকে নিয়ে তো আমি পারি না। আবার কি হলো? আমি পই পই করে তাকে বললাম যে দেখো তুমি নিজে দাঁড়িয়ে থেকে লুচিগুলো ভাজো, তো সেবাটার টিকিট দিতে পারছো না। এখন কি হবে তাহলে? কি আর হবে? আরে আমি তো আছি, দরকার হলে নিজে হাত লাগাবো, হাত লাগিয়ে তোমার সব ঠিক আছে তো? সব ঠিক আছে তো? আরে আরে এই যে চন্দনবাবু, চলুন খেয়ে নেবেন, চলুন। না না, সবাই খাক না, তারপরে আমরা খাবো। না 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 চন্দন চলো আগে তোমাদের খাইয়ে নিই। চলো চলো চলো। তাহলে চ, খেয়েই নি। হ্যাঁ হ্যাঁ চল। হ্যাঁ অবশ্যই অবশ্যই সব আছে, সব ব্যবস্থা আছে। হ্যাঁ, কি হলো আবার কি? শোনো, হ্যাঁ লুচি কিছু কম পড়তে পারে। আরে, আমি তো আছি নাকি? হ্যাঁ তুমি আছো? হ্যাঁ হ্যাঁ একটা ব্যবস্থা ঠিক করে ফেলবো। চলো চলো দেখি কি করা যায়। চলো। না ভাই, এখানে বড্ড আনাগোনার রাস্তা। আমি বরং বাইরের দরজাটা দিয়ে আসি। হ্যাঁ চলো চলো আমরা ভেতরে যাই। চলো। একবার উঁকি মেরে বিনুদার অবস্থাটা দেখে যেতে হচ্ছে। আপনারা বেশি ব্যস্ত হবেন না, আপনাদের প্রাণের বন্ধুটি জলে পড়েনি। সেজন্য আমি কিছু ব্যস্ত হইনি। আমার একটা জিনিস হারিয়েছে, আমি তারই খোঁজ করে বেড়াচ্ছি। কেন? হারাবার মতন জিনিস যেখানে সেখানে ফেলে রাখেন কেন? সে আমাদের জাতের স্বধর্ম, আমরা সাবধান হতে শিখিনি। সে খাতাটা যদি আপনার হাতে পড়ে থাকে তো? খাতা? হিসেবের খাতা? তাতে কেবল খরচের হিসেবটাই ছিল। জমার হিসেবটা যদি বসিয়ে দেন তো আপনার কাছেই থাক।
বাড়িটা আমার সমস্ত শরীর থেকে আমার মনটুকুকে যেন শুষে নিচ্ছে। ব্লটিং যেমন কাগজ থেকে কালি শুষে নেয়, কিন্তু কোন দিকে সে থাকে এ পর্যন্ত কিছুই সন্ধান করতে পারলাম না। ওই যে পশ্চিমে জানলা দিয়ে সাদা কাপড়ের মতন কি যেন একটা সরে গেল। না না, ও তো নয়, ও তো একজন দাসী দেখছি। ও কি করছে? একটা ভিজে শাড়ি শুকুতে দিচ্ছে, বোধহয় তাঁরই শাড়ি। নাগাল পেলে একবার স্পর্শ করে নিতুম, তাহলে এতক্ষণে তার স্নান হলো। ভিজে চুলটি পিঠের উপর ফেলে সাফ কাপড়টি পরে এখন তিনি কি করছেন? কি তোমার নাম গো? আমার নাম ঠাকুরদাসী, এই বাড়ির ঝি। এই বাড়ির ঝি? তা তোমার লাগেনি তো? না, লাগেনি। হ্যাঁ, আলুগুলো সব যে ছড়িয়ে পড়েছে, রসো রসো কুড়িয়ে দিচ্ছি। তুমি বুঝি এই বাড়ির ঝি? হ্যাঁ বাবু। ওই চৌধুরীদের বাড়ির ঝি? হ্যাঁ গো, ওই যে ওই গঙ্গা মাধব চৌধুরী। ভাঁটটা উল্টে তেল যে সব গড়িয়ে গেল। তোমার দিদি ঠাকুরন হয়তো রাগ করবেন। না, দিদি ঠাকুরন কথাটি কবেন না, কিন্তু গিন্নিমা। দিদি ঠাকুরন কথাটি কবেন না? হ্যাঁ, এক কাজ করো ঠাকুরদাসী, এই যে টাকাটি দিলেন, বাজার থেকে না হয় একটু তেল কিনে আনো। হ্যাঁ, আমি ততক্ষণ তোমার এই তরকারির ঝুড়ি আছি। হ্যাঁ, তোমার দিদি ঠাকুরন বুঝি কথাটি কবেন না? হ্যাঁ ঠাকুরদাসী, তিনি বড় লক্ষ্মী। বড় লক্ষ্মী। রসো রসো। বলি, তোমার দিদি ঠাকুরন কি খেতে ভালোবাসেন বলো দেখি? ওই যে ওই ছাতাওয়ালা গলির মোড়ে ঘোড়ু গরম গরম বেগনি ভেজে দেয় আমের আচার দিয়ে, তাই খেতে তার খুব শখ। আমের আচার দিয়ে বেগনি? এক কাজ করো ঠাকুরদাসী, 1 টাকার বেগনি কিনে এনো তো। 1 টাকার বেগনি? কিন্তু সে তো অনেক হবে। তা হোক, না হয় কিছু বেশি হলো। তা আমি না হয় কিনে আনবো পরে, কিন্তু তুমি এই দরজার কাছে দাঁড়িয়ে থাকবে কতক্ষণ? তাতে কোনো ক্ষতি নেই, ওটা আমার একটা শখ। হ্যাঁ, দরজার কাছে দাঁড়িয়ে থাকা? না না, ওই যে তুমি বললে না তোমার বেগনি, যাও যাও। তাহলে দাঁড়াও, দেরি করবো না। সরকার মশাই বুঝি? কেন বলো দেখি? এই বাড়ির কোন মা ঠাকুরের সাতজোড়া সিল্কের মোজা রিফু করতে আমাদের দোকানে দিয়েছিল। হ্যাঁ, সেইগুলি এনেছি। পায়ের মোজা? সেই জন্যই তো এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, দাও দাও দাও। দামটা নগদে চুকাতে হবে। দাম? দাম কত? 2.5 টাকা। হ্যাঁ, 2.5 টাকা? 2 টাকায় হবে? আরে রসো রসো, অত রাগ করো কেন? না হয় 58 কমই বলেছি। বাবা, 2.5 টাকা? হ্যাঁ, গুনতে হবে না, ঠিক আছে, কম দিন। তোমার রেট তো খুব সস্তা। হ্যাঁ, 2.5 টাকা। আমি এই মোজা নিয়ে আজ সকাল থেকে কার মুখ দেখে উঠেছিল। হ্যাঁ, সেই পা দুখানের অদৃশ্য চলন দিয়ে এই মোজার পাঁকগুলি ভরা। গা শিউরে উঠছে, কবিতা লিখতে ইচ্ছে করছে। ওগো শূন্য মোজা, দূর মোলানো বড় শক্ত, আমার শূন্য হৃদয়ের মতো ওগো শূন্য মোজা, অনুপস্থিত কোন দুটি চরণ সদাই করিছ খোঁজা। হ্যাঁ, আসছে আসছে, কথা আসছে কিন্তু গুলিয়ে যাচ্ছে। হ্যাঁ, বিনা পায়ে প্রাণের ভিতর চলে গিয়েছ সোজা। 3টে লাইন হলো, 7 জোড়া মোজা আছে,
ঠিক সপ্তপদীর নম্বর, আরো 4টে লাইন চাই, আরো 4টে লাইন। হ্যাঁ, আমার শূন্য হৃদয়ের মতো ওগো শূন্য মোজা, অনুপস্থিত কোন দুটি চরণ, সদাই করেছ খোঁজা খোঁজা। ঘোড়ার হুঁশ নেই, তখন হাঁ করে দাঁড়িয়ে রয়েছে, যেন খিদে পেয়েছে, এই বাড়ির ইট কাঠগুলো গিলে খাবে। কত ভাবা কলেজে যাওয়ার নাম করে রোজ বাগ বাজারে এসে ঘুরঘুর করে। কেন করে দেখতে হচ্ছে। এই যে বাবু, মেডিকেল কলেজটা কোন দিকে, একবার দেখিয়ে দাও দেখি। আসেছে বাবা, কলেজটা কোন দিকে? তোমার অ্যানাটমির নোট কি ওই দেওয়ালের গায়ে লেখা আছে, নাকি তোমার সমস্ত ডাক্তারি শাস্ত্র ওই জানলায় গলায় দড়ি দিয়ে ঝুলছে? মুখে কথা নেই যে লক্ষ্মী ছাড়া এই তোর এক্সামিন, এইখানে তোর মেডিকেল কলেজ। খেয়েই কলেজে গেলে আমার অসুখ করে, তাই একটুখানি বেরিয়ে নিয়ে। ও তাই এসেছো তুমি বাগবাজারে হাওয়া খেতে? শহরের আর কোথাও বিশুদ্ধ বায়ু নেই? এ তোমার দার্জিলিং সিমলে পাহাড়? বলি বাগবাজারের হাওয়া খেয়ে খেয়ে চেহারার কি হাল হয়েছে একবার আয়নাতে তা দেখা হয় কি? আমি বলি ছোঁয়াটা এক্সামিনের তাড়াতে দিনকে দিন শুকিয়ে যাচ্ছে, তোমাকে যে ভূতে তাড়া করে বাগবাজার করাচ্ছে তা তো জানতো না। আজকাল বেশি পড়তে হয় বলে ওই জন্য খানিকটা করে এক্সারসাইজ করে নি। রাস্তার ধারে কাঠের পুতুলের মতো হাঁ করে দাঁড়িয়ে থেকে তোমার এক্সারসাইজ হয়, বাড়িতে তোমার দাঁড়াবার জায়গা নেই। অনেকটা চলে এসে শ্রান্ত হয়েছিল, তাই একটু বিশ্রাম করা যাচ্ছিল। আচ্ছা, শ্রান্ত হয়েছিস? যাবো বাবা, যা গাড়িতে গিয়ে ওঠ, এখনই কলেজে যা। গেরস্ত বাড়ির সামনে দাঁড়িয়ে তোকে আর শ্রান্তি দূর করতে হবে না। যা বাবা। সে কথা, আপনি কি করে যাবেন? আমার ব্যবস্থাটা আমি করে নেবো, তোর চিন্তা করতে হবে না, তুই গাড়িতে গিয়ে এখন আমি অনেকটা জিরিয়ে নিয়েছি, এখন আমি অনায়াসে হেঁটে হেঁটে যেতে পারবো। না, সেটি হবে। তুমি গাড়িতে গিয়ে ওঠো, আমি দেখে যাই। আপনার যে ভারী কষ্ট হবে, সেই জন্য তোকে অত চিন্তা করতে হবে না, তুই গাড়িতে গিয়ে। ঝুড়িটা কিসের রে? তুই কি বাগবাজারে তরকারি ফ্রি করে বেড়াস নাকি? তাই তো, ওটা তরকারি তো বটে। কি আশ্চর্য, এখানে কেমন করে এলো? মূলো দেখছি বাবা, নোটে শাকও আছে। এক কাজ করি বাবা, গেরস্তর জিনিস ঘরের ভেতরে পৌঁছে দিয়ে আসি না কেন? ওর ব্যবস্থা আমি করছি, যাও। সর্বনাশ, মেয়েটা এর মধ্যে বেগনি নিয়ে উপস্থিত না হলে বাঁচি। সকালবেলাটা বেশ জমে আসছিল, দিলে মাটি করে। এখন এই 7 জোড়া মোজা নিয়ে কি করি? কাল দোকানদার সেজে ফিরিয়ে দিতে হবে। দেখি, তোর হাতে ওটা কিসের মড়ক রে? কি ব্যাপার? আমাকে উপহার দেবার জন্য। কাকে উপহার দিবি? আমার একটি ক্লাস ফ্রেন্ড। ক্লাস ফ্রেন্ডকে মেয়েদের মোজা দিবি? তার বিয়ে হচ্ছে কিনা তাই। তাই কার অনেক দিনের পরা পুরনো ময়লা মোজা তাকে দিবি, তাও আবার 7 জোড়া? সেকেন্ড হ্যান্ড নিলেন থেকে সস্তায় কিনেছি, আপনার কাছ থেকে টাকা চাইতে ভয় করে। ফিরিয়ে দে। এই নোংরা মোজাগুলো বয়ে বেড়াচ্ছিস, কি জানি কোন ব্যামোর ছোঁয়াচ আছে ওর মধ্যে। সত্যি বাবা, সে ভয় আমারও আছে। ছোঁয়ার যে কোথায় কি থাকে কিচ্ছু বোঝবার জোর নেই। এখনো ফিরিয়ে দিতে পারি। আচ্ছা ঠিক আছে, কালই না হয়। সেই ভালো। এই নে, দেখতে টাকা দিলাম, এই নিয়ে কিছু সাবান কিনে তাকে দিস। সাবান? হ্যাঁ, ওইটা বরঞ্চ তার বেশি কাজে দেবে। হ্যাঁ, যা গাড়ি থেকে ওঠ, যা। হাজার রুগী দেখাই হলো না, ছোঁয়াটা সকাল বেলাটাই আমার মাটি করে দিল। ছেলে মানুষই করা হয়েছে। আমার এমন অনুতাপ হচ্ছে যেন সমস্ত কাণ্ডটা আমিই ঘটিয়েছি। এদিকে এত কবিত্ব, এত কল্পনা, এত মাতামাতি, আর বিয়ের 2 দিন যেতে না যেতেই তার আর কিছু মনে ধরছে না। কি হচ্ছে কি চন্দ্রদা?
নিমাই, তোরা আর বিয়েটা করিস নে। সে কি কেন? তোরা আজকালকার ছেলেরা মেয়ে মানুষকে বিয়ে করার যোগ্য নস। তোরা কেবল কবিতা লিখবি আর লম্বা চওড়া কথা কবি, তাতে যে পৃথিবীর কোন উপকারটা হবে ভগবান জানে। কবিতা লিখে পৃথিবীর কি উপকার হবে বলা শক্ত, কিন্তু মাঝে মাঝে নিজের কাজে লেগে যায় সন্দেহ নেই। তা এত রাগ কিসের? হ্যাঁ, সমস্তই তো শুনেছ। আমাদের বিনু, তার স্ত্রীকে আর তার এখন পছন্দ হচ্ছে না। মানে বিনুটা যে এত অপদার্থ তা কি জানতাম? একটা মেয়ে মানুষকে ভালোবাসবার ক্ষমতাটুকুও তার নেই। সেই জন্যই তো একবার দেখে শুনে নেওয়া উচিত ছিল। হ্যাঁ, না না না, আমি আর তার মুখদর্শন করছি না। এই নিয়ে তার সাথে আমার ভারী ঝগড়া হয়ে গেছে। সে কি কথা? তুমি তাকে ছাড়লে সে যে নেওয়া তদপাতে যাবে? না, আমি তার সাথে আর মিশছি না। সে আমার পায়ে ধরে এসে পড়লেও না। নিমাই, তুই একটা কথা ঠিক বলতি, লোকে আজকাল যে ওই ভালোবাসা বলে না, ওটা একটা স্নায়ুর ব্যায়াম মাত্র। হঠাৎ করে কাঁপুনি দিয়ে আসে, আবার কাঁপুনি দিয়ে ঘাম ছেড়ে দিয়ে। ওসব বিজ্ঞান শাস্ত্রের কথা পরে হবে, এখন আপাতত আমার একটি কাজ করে দিতে হচ্ছে। কাজ? যে কাজ বলো করছি, কিন্তু ঘটকালি আর করছি না। ওই ঘটকালি করতে হবে? মানে বাগবাজারে চৌধুরীদের বাড়ির কাদম্বিনী, তার সাথে আমার। নিমাই, তোমারও কবিত্ব, তোমারও একটা স্নায়ুর বালাই আছে। তা আছে বই কি ভাই, একটু বেশি পরিমাণেই আছে। অবস্থা এমনি হয়েছে, কিছুতেই এক্সামিনের পড়ায় মন দিতে পারছি না। হ্যাঁ, এক্ষুনি আমার একটি সদ্গতি না করলে। বুঝেছি, কিন্তু আমাকে আর এর মধ্যে জড়াস না। ভেবে দেখ, এ পৃথিবীতে জন্মগ্রহণ করে আমি দুটি অবলার সর্বনাশ করেছি। একটিকে সহস্তে গ্রহণ করেছি, আরেকটিকে প্রিয় বন্ধুর হাতে সমর্পণ করেছি। না না না, স্ত্রী হত্যার পাতকে আমাকে আর লিপ্ত করিস নে। ও নিয়ে তুমি কিচ্ছু ভেবো না। এবারে তুমি যা করবে তাতে তোমার পূর্বকৃত পাপের প্রায়শ্চিত্ত হবে। হ্যাঁ, পূর্বকৃত পাপের প্রায়শ্চিত্ত? বলছি এতক্ষণ একটু প্রাণ পাওয়া গেল। কি গেল না? সকাল থেকে না মরেছি। যাই, ভেতরে যাই, চট করে চাদরটা নিয়ে আসি, আর বড় বউয়ের পরামর্শটাও নেওয়া। চাদরটা কি হলো, আটকে গেলে কেন? বড় বউ তো রাগ করে বাপের বাড়ি চলে গেছে। পেতে আসি তোদের সংসর্গ, আর হারাই আমার স্ত্রীর সংসর্গ। আমার কপালে ঘটলো মুকুতার বদলে সুকুতা। চন্দরদা, তুমি আমার উপর রাগ করে চলে এলে, আমি আর থাকতে পারলাম না। না না, রাগ কি আর করতে পারি? তবে দুঃখ হয়েছিল, অস্বীকার করি। কি করবো চন্দরদা, আমি যে এত চেষ্টা করছি কিছুতেই পেরে উঠছি না। কেন? কি এমন শক্ত কাজ? একটা মেয়ে মানুষকে একটু ভালোবাসতে পারিস না? কি জানি চন্দরদা, বিয়ে না করাটাই মুখস্থ হয়ে গেছে। বিনু, হ্যাঁ বিনু, তুই আমার গা ছুঁয়ে বল না, আমি তোর পায়ে পড়ছি, নিদেন আমার খাতিরে তুই তোর স্ত্রীকে ভালোবাসবি। ধরে না তুই আমার বোনকে বিয়ে করেছিস। বিয়ে যে করেছি সেটা বুঝতে বাকি নেই। তার প্রধান কারণ টাকার টানাটানি। যতদিন একা রাজত্ব করেছিলাম অমর্যাদা ছিল না, আজ আর একজনকে পাশে বসাবা মাত্র ভাঙা সিংহাসন মরমর করে উঠেছে। তুমি বলতে চাও তোমার ভালোবাসার কোনো অভাব নেই, অভাব কেবল টাকা? হ্যাঁ হ্যাঁ, ভালোবাসা আছে বলে বুঝতে পারছি যথেষ্ট টাকা নেই। হালকা ছিল, দারিদ্রের উপর দিয়ে সাঁতার কেটে গেছি। এখন আর একজনকে কাঁধে বসাবা মাত্র তার তলার দিকে তলাচ্ছি, যেখানটাতে পাক। বিনোদ, তোমার কবিতার মতোই তোমার ব্যবহারটি অতি দুর্বোধ্য। রেগেছো বলে সহজ কথাটা বুঝতে পারছো না। ভেবে দেখো না, আমার ছিল একখানি মামুলি ছাতা, রোদ বৃষ্টি দুঃখ ভোগ করতে হয়নি। এমন সময় হিসেবের ভুলে ডেকে আনলাম ছাতার আরেক শরীর। চন্দরদা, এখন আমার কাঁধেও জল পড়ছে, তার কাঁধেও। কিন্তু ভুলটা তো তোমার। ভুলটা হচ্ছে ভুল আর অভুলটা হচ্ছে অভুল। সে আমার হোক আর তোমার হোক, মোজাটা হচ্ছে মোজা আর পাগড়িটা হচ্ছে পাগড়ি। আমি ভুল করে মোজাটাকে যদি পাগড়ি করে মাথায় পরি, তাহলে আমি ভুল করেছি বলে কি মোজাটা পাগড়ি হয়ে উঠবে বলো? সর্বনাশ, এই হঠাৎ করে মোজার কথা তোলে কেন? সব খবর পেয়েছেন? ওহে, মোজা নিয়ে ভুল করলেও তাতে মোজার বুক ফাটে না, বড় জোর সেলাই ফেসে যেতে পারে। কিন্তু মানুষকে নিয়ে ভুল করলে তারপর ওই যা বলে সরে দাঁড়ালে তো আর চলে না। থাক নিমাই, বকাবকি করে আর কোনো লাভ নেই। তা বিনোদ, এখন তোমার কি কর্তব্য? আমি তাকে তার বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছি। তুমি পাঠিয়ে দিয়েছো না তিনি রাগ করে গেছেন? না, আমি তাকে একরকম বুঝিয়ে দিলুম যে তিনি আর এ বাড়িতে টিকতে পারবেন না, এই তো? না, তুমি সব পারো বিনু। আমার সকাল থেকেই মনটা অস্থির হয়ে আছে, আমার ভালো লাগছে না, আমি আসছি। চন্দরদা। হ্যাঁ চন্দ্রদা, চলো, আমিও যাব। মোজা টোজা নিয়ে যখন কথা উঠেছে তখন আমার এখানে না থাকাই
ভারী এতই বড় শৌখিন কবি, ওই তার বড় জোর সহ্য হয় ওই ফিকে চাঁদের আলো কিংবা ঝরা ফুলের গন্ধ? তুই বুঝিস না ইন্দু, ওরা যে পুরুষ মানুষ, আমাদের এক ভাব ওদের আরেক ভাব। মেয়ে মানুষের ভালোবাসা কবুল করতে পারে, বিধাতা তার হাতে সে অবসর দেননি। পুরুষ অনেক থেকে অনেক ঘা খেয়ে তারপর ভালোবাসতে শেখে। ইস কি সম্ম অবাক! আচ্ছা দিদি, তুই কি বলিস? ওই নিমাই গয়নার সঙ্গে আজ যদি আমার বিয়ে হয়, অমনি পরদিন ভোর থেকে তাড়াতাড়ি তার চরণ ধরে সেবা করতে বসে যাব? হ্যাঁ, মনে করব ইনিই আমার চিরকালের গয়লা, পূর্বজন্মের গয়লা, বিধাতা একে এবং এর অন্য গরুগুলোকে গোয়াল শুদ্ধ আমারই হাতে সমর্পণ করে দিয়ে গেছে। কি তাই তো? তা তোর অদৃষ্টে যদি কোনো নিমাই থাকে, তাহলে অবশ্যই তাকে ভালোবাসবি। কখনো না। দেখিস তুই, মা বিয়ে করেছি বলে যে অমনি পরদিন থেকে নিময় নিময় করে গদ গদ হয়ে বেড়াবো, তেমন মেয়ে আমাকে পাওনি। হ্যাঁ, আসলে জানিস ইন্দু, ওদের না হলে আমাদের চলতে পারে, কিন্তু আমাদের না হলে পুরুষ মানুষের চলে না। সেই জন্যই ওদের আমরা ভালোবাসি। ওই যে কাকা আসছে। এতক্ষণ কোথায় ছিলে বাবা? তোমাকে দেখলে আমার নিজেকে অপরাধী বলে মনে হয় মা। আপনি অমন করে বলবেন না কাকা, আমার অদৃষ্টে যা ছিল তাই হয়েছে। আচ্ছা বাবা, আসলে যার অপরাধ তাকে কিছু না বলে তার অপরাধ তোমরা পাঁচজনে কেন ভাগ করে নিচ্ছ আমি তো বুঝতে পারি। এসব আলোচনা এখন থাক মা ইন্দু। শোনো মা কমল, তোমাকে একটা কথা বলি, মন দিয়ে শোনো। এতদিন তোমাকে গরিবের মেয়ে বলে পরিচয় দিয়ে এসেছি, কথাটা সত্যি নয়। তোমার বাবার সম্পত্তি নিতান্ত সামান্য ছিল, সবই আমার হাতে আছে। এতদিনে অনেক টাকা জমেছে এবং সুদেও বেড়েছে। তোমার বাবা বলে গিয়েছিলেন যখন তোমার 20 বছর বয়স হবে তখন সেই সমস্ত সম্পত্তি তোমাকে বুঝিয়ে দেবার জন্য। সে সময় এখন হয়েছে না, বুঝে নাও তোমার সম্পত্তি। আর দেখো, সেই টানে হয়তো তোমার স্বামীও এসে পড়তে পারে। বেশ হয়েছে ভাই, এইবার না তুই খুব করে জব্দ করে নিস। কাকা, তাকে আপনি এই সংবাদ দেবেন না। কথাটা যদি কেউ টের না পায়, আপনাকে তাই করতে হবে। কেন বলো তো মা? একটু কারণ আছে, সমস্তটা ভেবে আপনাকে পরে বলবো। আচ্ছা, এই তোর মতলবটা কি আমাকে বলতো? আমি আর একটা বাড়ি নিয়ে ছদ্মবেশে ওর কাছে অন্য স্ত্রীলোক বলে পরিচয় দেবো। সে তো বেশ হবে ভাই। এই ওরা না ঠিক নিজের স্ত্রীকে ভালোবেসে সুখ পায় না, জানিস? তা দিদি, বরাবর রাখতে পারবি তো? বরাবর রাখবার ইচ্ছে তো আমার নেই ইন্দু। ও মা, তো ফিরার পর স্বামী স্ত্রী সাজতে হবে নাকি? হ্যাঁ, যতদিন যবনিকা পতন না হয়। নিবারণকে আজকে শেষ কথা বলবো বলেই ওর বাড়ি আমি যাচ্ছি। এখন তুই তোর মনের কথাটা আমাকে স্পষ্ট করে বল। আমি তো সব কথা স্পষ্ট করেই বলেছি বাবা, বিয়ে করার কথা এখন মন দিতেই পারছি না। দেখ, এই বুড়ো বয়সে সামান্য বিষয়ে তুই যেমন এমন একটা করবি সে আমার জানা ছিল না। আচ্ছা বাবা, এটা কি সামান্য বিষয় হলো? তো সামান্য নয় তো কি, বিয়ে করা বই তো নয়, এতে তো বেশি বুদ্ধি খরচ করতে হয় না। বরঞ্চ কিছু টাকা খরচ আছে, তা সেও বাপ মায় জোগায়। আপনি তো সব শুনেছেন, আমি তো বিয়ে করতে অসম্মত নই। আরে তাতেই তো আমার বুঝতে আরো গোল বেঁধেছে। তোর যদি বিয়ে করতে আপত্তি না থাকে তবে না হয় একজনকে না করে আরেকজনকে করলি। নিবারণকে আমি কথা দিয়েছি, আমি এখন। আচ্ছা শোন, তুই একটা কথা আমাকে পরিষ্কার করে বলতো। আমি তো সব কথা পরিষ্কার করেই বলছি বাবা। তুই বলছিস এক কথা, আমিও কি এক কথার বেশি বলছি? মাঝের থেকে কথা যে আপনি দুটো হয়ে যাচ্ছে। আমি এখন নিবারণকে কি বলি? নিবারণ বাবুকে সব কথা ভালো করে বুঝিয়ে বললেই তিনি। নিবারণকে সব কথা বললে তিনি বুঝে যাবেন, এই তো। কিন্তু তা দিয়ে তো সেটা কাজ হবে না। তুই এইখানে দাঁড়িয়ে আমাকে একটা কথা পরিষ্কার করে বল, তুই তাহলে নিবারণের মেয়ে ইন্দুমতিকে কিছুতেই বিয়ে করবি না? না, কিছুতেই না। একমাত্র বাগবাজারের কাদম্বিনীকেই বিয়ে করবি? ঠিক করে বলিস এক কথা। সেরকমই স্থির করেছি। বড় উত্তম কাজ করেছি। আমি এখন নিবারণকে কি বলবো? বলবেন আপনার অবাধ্য ছেলে তার কন্যা ইন্দুমতির যোগ্য নয়। আমাকে আর তোর শেখাতে হবে না, কি বলতে হবে তা আমি বিলক্ষণ জানি। তুই তাহলে এখানে দাঁড়িয়ে যে কথা বললি সে কথার আর কিছুতেই নড়চড় হবে না, এক কথা। সেজন্য আপনি কিচ্ছু ভাববেন না বাবা। আরে মোলো, আমি যেন সেই জন্যেই ভেবে মরছি আর কি। আমি ভাবছি
আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন? হ্যাঁ, আপনি বোধহয় আমার অবস্থা সবই জানেন। হ্যাঁ, কিছু কিছু শুনেছি। আমি পুরুষ জাতকে ভালো চিনি নে, কাজেই সাহস পাইনে। তা যা হোক, সংসার কার্যে পুরুষেরা যতই অনাবশ্যক হোক, বিষয়কর্ম তাদের না হলে চলে না। তাই আমি আমার সমস্ত বিষয় সম্পত্তির কর্তৃত্বভার আপনার উপর দিতে ইচ্ছে করি। আমার প্রাণপণ সাধ্যে আমি আপনার কাজ করে দেব। আপনি আমার উপরে বিশ্বাস স্থাপন করে আমাকে যে কতখানি অনুগ্রহ করলেন তা আমি বলতে পারি না। আপনার কথায় আমি বড় নিশ্চিন্ত হলুম। আপনাকে আর বেশিক্ষণ আবদ্ধ করে রাখতে চাইনে। আপনার বোধ করি অনেক কাজ আছে। না না, সেই জন্য আপনি ভাববেন না। আমার সহস্র কাজ থাকলেও সমস্ত পরিত্যাগ করে। তাহলে আমার কর্মচারীদের কাছ থেকে আপনি সমস্ত বুঝে পড়ে নিন। নিবারণ বাবু এখনই আসবেন, তিনি এলে তার কাছ থেকেও খানিকটা জেনে শুনে নিতে পারবেন। মানে নিবারণ বাবু? আপনি তাকে চেনেন বোধহয়, কারণ তিনিই প্রথমে আপনার জন্য আমার কাছে অনুরোধ করে দিয়েছেন। ছি 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 ছি, বড় লজ্জা বোধ হচ্ছে। আমি কালই আমার স্ত্রীকে ঘরে নিয়ে আসবো। এখন তো আমার কোনো অভাব নেই। আপনি কি কিছু ভাবছেন? হ্যাঁ, কই না না তো। আপনি বরঞ্চ নিচের ঘরে একটু অপেক্ষা করুন, নিবারণ বাবু এলেই আপনাকে খবর পাঠিয়ে দেব। আচ্ছা। ও আরেকটা কথা, আমি যে কাল আপনাকে চিঠিতে জানিয়েছি আপনার বন্ধু ললিত চাটুর্যকে একবার এখানে আনতে, সেটার কিছু ব্যবস্থা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক হয়ে আছে। তিনি এলেন বলে আর দেরি নেই। কাকা, বলো মা। আমার জন্য আপনি আর কিছু ভাববেন না কাকা, এখন ইন্দ্রেই গোলটা চুকে গেলেই বাঁচা যায়। তাই তো মা, এই তো বড়ই ভাবনা ধরিয়ে দিল। এখন ওই শিবু ডাক্তার কিভাবে আমি কি বলি, আরে ললিত চাটুর্য কিভাবে কোথায় পাওয়া যায়, আর পাওয়া গেলেই বা সে বিয়ে করতে রাজি হবে কেন বলো তো? সেজন্য ভাববেন না কাকা, আমাদের হিন্দুকে চোখে দেখলে বিয়ে করতে নারাজ হবে এমন ছেলে কেউ জন্মায়নি। কিন্তু কিন্তু ওদের দেখাশোনা হয় কি করে? সে আমি সব ঠিক করেছি। তুমি কি করে ঠিক করলে মা? আমি ওকে বলে দিয়েছি ওর বন্ধু ললিত বাবুকে নিয়ে একবার এখানে আসতে, তারপর না হয় কোনো একটা উপায় বের করা যাবে। বেশ বেশ বেশ, তা নয় হলো, কিন্তু এখন আমি শিবুকে কি করে মুখ দেখাই বলো তো? ওই উনি আসছেন, আমি ভেতরে যাই। আমি আপনার ওখানেই যাচ্ছিলাম। কেন বাবু, আমার এখানে তো তোমার কোনো মক্কেল নেই। আগে আমাকে আর লজ্জা দেবেন না, আপনি বুঝতেই পারছেন। না, আমি বুঝতে পারছি না, আমি সেকালের লোক, এখনকার কিছুই আমি বুঝতে পারি না। আমার স্ত্রী আপনার ওখানে আছেন। হ্যাঁ, তাকে তো আমরা ত্যাগ করতে পারি না। হ্যাঁ, আমার সমস্ত অপরাধ ক্ষমা করে তাকে যদি একবার আমার ওখানে পাঠিয়ে দেন। কেন বাবু আবার পালকি ভাড়াটা লাগাবে? আপনারা আমাকে ভুল বুঝছেন, আমার অবস্থা খারাপ ছিল, তাই আমার স্ত্রীকে আপনার ওখানে পাঠিয়েছিলাম, নইলে তাকে ত্যাগ করবার অভিপ্রায় আমার ছিল না। এখন আপনারই অনুগ্রহে আমার অবস্থা অনেকটা ভালো, এখন আমি অনায়াসেই তাকে আমার। এ তো তোমার পোষা পাখি নয় বাবু, আমার মনে হয় না সে এত সহজে তোমার ওখানে যেতে রাজি হবে। আগে আপনি অনুমতি দিলে আমি নিজে গিয়ে তাকে অনুনয় বিনয় করে নিয়ে আসতে পারি। বেশ বেশ, এ বিষয়ে আমি একটু বিবেচনা করে পরে সিদ্ধান্ত নেব। বুড়ো তো কম একগুয়ে নয় দেখছি। যা হোক, এ পর্যন্ত রানীকে কিছু বলেনি বোধ হয়। আরে চন্দরদা, তুমি এখানে? আরে ভাই, মহাবিপদে পড়েছি। কেন, কি হয়েছে? কি জানি ভাই, কখন তোদের সাক্ষাতে কথায় কথায় কি কতগুলো নিচে কথা বলেছিলাম, সেই শুনে ব্রাহ্মণী বাপের বাড়ি এমনই গা ঢাকা দিয়েছে তারা নাগাল পাচ্ছি না। বলো কি দাদা, তোমার বাড়িতে তো এই দণ্ডবিধি পূর্বে প্রচলিত ছিল না? কি জানি ভাই, কালক্রমে কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। এদিকে দুবেলা দাসী পাঠিয়ে নিয়মিত খোঁজ নেওয়া হয়, যথাসময় অন্ন ব্যঞ্জনও আসে। মনে করি রাগ করে খাবো না, কিন্তু খিদে পেলে না খেয়ে থাকতে পারি না, যতই রাগ হোক না কেন। তবে তোমার আর ভাবনা কি, শ্বশুর বাড়ি থেকে আর সমস্তই পাচ্ছ, না হয় একটি বাকি রইল। তুই বুঝবি নিবি, তুই বলেছিলি না বিয়ে না করাটা তোর মুখস্থ হয়ে গেছে। আমার তো ঠিক তার উল্টো, প্রায় সমস্ত জীবন ধরে ওই স্ত্রীটিকে এমনি বিস্ত্রী অভ্যেস করে ফেলেছি যে বুকের থেকে হাড় কখনো সরে গেলে যেরকম ফাঁকা ফাঁকা লাগে, তেমনি ওই স্ত্রী চোখের আড়াল হলেই সমস্ত জগৎটা ফাটা বেলুনের মতো চুপসে যায়। তা এখন উপায়? আমিও রাগ করবো, হ্যাঁ, আমিও রাগ করে ঘর ছেড়ে চলে আসবো।
আর তোর কাছে এসে উঠবে। আমার বন্ধুদের মধ্যে তোকেই সে সব থেকে বেশি ভয় করে। তার ধারণা তুই আমার মাথাটি খেয়েছিস। তা বেশ কথা। হ্যাঁ, তুমি আমার ওখানেই থেকে যতক্ষণ তোমার সঙ্গ পাওয়া যায় ততক্ষণই লাভ। কিন্তু আমাকে যে একবার শ্বশুর বাড়ি যেতে হচ্ছে। কার শ্বশুর বাড়ি? আমার নিজের, আবার কার? বিনু! চন্দরদা, হ্যাঁ, আর নিতান্ত লক্ষ্মী ছাড়াটির মতো থাকতে ইচ্ছে করছে না। ইস, স্ত্রীকে ঘরে এনে সংসারী হতে হচ্ছে। বিয়ে করে আইবুড়ো থাকলে লোকে কি বলবে বলো? লোকে কি বলবে বলে? তা এতদিন এই সদ্বুদ্ধি ছিল কোথায়? যতদিন আমার সঙ্গে ছিলি ততদিন তো এই সদালাপ সৎপ্রসঙ্গ শুনতে পাইনি। মাত্র দুদিন আমার সঙ্গে ছিলি না, তাতেই তো ধর্মবুদ্ধি এত দূর পরিষ্কার হয়ে গেল। কিন্তু বিপদ কি হয়েছে জানো? কি? ওই যে নিবারণ বাবু। নিবারণ বাবুর যেরকম মেজাজ দেখলুম, সহজে কমলকে আমার ওখানে পাঠাতে রাজি হবেন না। চন্দরদা, তুমি তো আমার ওখানে যাচ্ছ, আমার হয়ে একটু ওকালতি করতে হবে। ওকালতি চ করবো, চলো। তোর জ্বালায় তোর বাঁচি না ইন্দু। তুই এবারে কি জট পাকিয়ে বসে আছিস? ললিত বাবুর কাছে তোকে কাদম্বিনী বলে উল্লেখ করতে হবে নাকি? তো কি করবো দিদি? কাদম্বিনী না বললে যদি সে চিনতে না পারে, তাহলে ইন্দু বলে পরিচয় দিয়ে লাভটা কি? ইতিমধ্যে এত কাণ্ড কখন করে তুললি তা তো জানি না। একটা যে এত নাটক বানিয়ে বসেছিস। ও ভাই, তোমার বিনোদ বাবু আসছেন, আমি এখন পালাই। মহারানী, ওই আমার বন্ধুটি এলে তাকে কোথায় বসাবো? এই ঘরেই বসাবেন। আচ্ছা, ওই ললিতের সঙ্গে আপনার যে বন্ধুটির বিবাহ স্থির করতে হবে তার নামটি কি? কাদম্বিনী, বাগবাজারে চৌধুরীদের মেয়ে। হ্যাঁ, আপনি যখন আদেশ করছেন আমি যথাসাধ্য চেষ্টা করব। কিন্তু ললিতের কথা আমরা বিশেষ বলতে পারি না। সে যে এসব প্রস্তাবে আমাদের কারো কথায় কর্ণপাত করবে এমন বোধ হয় না। সেজন্য আপনাকে বোধহয় বেশি চেষ্টা করতেও হবে না। কাদম্বিনীর নাম শুনলেই তিনি আর বড় আপত্তি করবেন না। ও হ্যাঁ, তাহলে তো আর কথাই নেই। হ্যাঁ, মাফ করেন যদি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। আপনার স্ত্রী নেই কি? ও, স্ত্রীর কথা হঠাৎ জিজ্ঞাসা করছেন কেন? না, আপনি তো অনুগ্রহ করে এই বাড়িতেই বাস করছেন। তাহলে আপনার স্ত্রীকে আমি আমার সঙ্গিনীর মতো করে রাখতে চাই, অবশ্যই যদি আপনার কোনো আপত্তি না থাকে। আপত্তি? কোনো আপত্তি থাকতে পারে না। এ তো আমার সৌভাগ্যের কথা। আজ সন্ধ্যের সময় তাকে আনতে পারেন না? হ্যাঁ, আমি চেষ্টা করব। বিনোদ, ললিত, বিনোদ আছো? ওই আপনার বন্ধুটি এসছেন, আমি ভেতরে যাই। হ্যাঁ, আর ললিত এসো এসো এসো। How goes the world? ভালো তো? হ্যাঁ হ্যাঁ, ভালো। তা তোমার কিরকম? I'm pretty well. Yes. বসো বসো বসো। Sure. জানো, I am going in for studentship next year. ওহে, সারাটা জীবন কি এক্সামিন দিয়ে কাটাবে? বিয়ে থা করতে হবে না? এইদিকে যৌবনটা যে ভাটিয়ে গেল। Oh no! কেবলমাত্র যৌবনটুকু নিয়ে one can't marry. I suppose first of all you must get a girl whom you... হ্যাঁ, তা তো বটেই, তা তো বটেই। আমি কি বলছি, তুমি তোমার নিজের হাত পা এগুলোকে বিয়ে করবে? মেয়ে একটি আছে। I know that. একটি কেন? There is enough and to spare. কিন্তু তা নিয়ে তো কথা হচ্ছে না। আচ্ছা ললিত, ওই যে পৃথিবীর সমস্ত কন্যাদায় তোমাকে হরণ করতে হবে না। কিন্তু যদি যদি একটি বেশ সুন্দরী, সুশিক্ষিত, বয়ঃপ্রাপ্ত মেয়ে তোমাকে দিই, কি বলো? তুমি ওয়াইফ সিলেক্ট করবে আর আমি ম্যারি করব? No. I don't see any rhyme or reason in such cooperation. হ্যাঁ, আচ্ছা, তা আগে দেখোই না, তারপর পছন্দ না হয় বিয়ে করো না। My dear fellow, you are very kind. কিন্তু আমি বলি কি, you did not get botheration about my happiness. আমার বিশ্বাস, আমি যদি কখনো কোনো গার্লকে লাভ করি, I will love her without your help. তারপর যখন ম্যারি করব, you will get your invitation in due form. আচ্ছা আচ্ছা ললিত, মেয়েটির নাম শুনলে যদি তোমার পছন্দ হয়ে যায়? The idea. হ্যাঁ, নাম শুনে পছন্দ? হ্যাঁ। দাঁড়াও। তুমি যদি সিম্পলি মেয়েটিকে বাদ দিয়ে শুধু নামটিকে বিয়ে করতে বলো,
That is a simple position. আচ্ছা তাই শুনোই না। আচ্ছা বসে বসে বলি আমি তোমাকে, ভালো করে শোনো। হ্যাঁ, মেয়েটির নাম হচ্ছে কাদম্বিনী। কাদম্বিনী? No. She may be all that is nice and good, but I must confess, তার নাম দিয়ে কিন্তু তাকে কনগ্রাচুলেট করা যায় না। আর নামটাই যদি তার বেস্ট কোয়ালিফিকেশন হয়, then I should try my luck in some other place. তবে রানী যে বললেন কাদম্বিনীর নাম শুনলে লাফিয়ে উঠবে, It is finally hot here. বিনোদ, চলো ওই বারান্দায় গিয়ে বসা যাক। চলো। আচ্ছা চলো চলো। দিদি আর বলিস না দিদি, পুরুষ মানুষকে আমি খুব চিনেছি। তুই বাবাকে বলিস আমি আর কাউকে বিয়ে করব না। তুই ললিত বাবু থেকে সব পুরুষ চিনলি কি করে ইন্দু? আমি জানি রে দিদি, ওরা কেবল কবিতায় ভালোবাসে, তার ছন্দ মিলুক আর না মিলুক। ছি দিদি, আমার এমনি লজ্জা করছে, ইচ্ছে করছে মাটির সঙ্গে মাটি হয়ে মিশে যায়। কাদম্বিনীকে সে চেনে না? মিথ্যেবাদী, কাদম্বিনীর নামে কবিতা লিখেছে আর সে কথা এখন আমার কাছে আছে। যা হয়ে গেছে তা নিয়ে ভেবে আর করবি কি? এখন কাকা যাকে বলছেন তাকে বিয়ে কর। কেন রে? কলা গাছ তো আছে, সে তো কোনো উৎপাত করে না। ইন্দু, লক্ষ্মী বোন আমার একটি অনুরোধ তোকে রাখতে হবে। কি বল? নিমাই বাবুর সঙ্গে তুই একবার দেখা কর। কেন রে? তাতে আমার কি প্রায়শ্চিত্তটা হবে? তোর যখন যা ইচ্ছে তাই করেছিস ইন্দু, কাকা তাতে কোনো কথা দেননি। আজ কাকার একটি অনুরোধ রাখবি নে? রাখবো ভাই, তিনি যা বলবেন আমি তাই করব। তবে চল, তোর চুলটা একটু ভালো করে দে, নিজের উপর এতটা অযত্ন করিস নে। চন্দর যখন পিড়াপিড়ি করছে তখন না হয় একবার নিবারণ বাবুর কন্যা ইন্দুমতির সঙ্গে দেখা করাই যাক। শুনেছি তিনি বেশ সুশিক্ষিতা বুদ্ধিমতী মেয়ে। তাকে আমার অবস্থার কথা বুঝিয়ে বললে তিনি নিজেই আমাকে বিয়ে করতে অসম্মত হবে। তাহলে আমার ঘাট থেকে দায়টা যাবে, বাবাও আমাকে আর বিয়ের জন্য পিড়াপিড়ি করবেন না। বাবা যখন বলছেন তখন দেখা করতেই হবে, কিন্তু কারো অনুরোধে তো আর পছন্দ হয় না। বাবা কখনোই আমার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দেবেন না। আমাদের মা বাপ আমাদের পরস্পরের বিবাহের জন্য পিড়াপিড়ি করছেন, কিন্তু আপনি যদি ক্ষমা করেন তো আপনাকে একটি কথা বলি। কি? এই যে সেই ললিত বাবু, আপনাকে বিবাহের জন্য যারা পিড়াপিড়ি করছেন তাদের আপনি জানাবেন বিবাহ এক পক্ষের সম্মতিতে হয় না। আর আমাকে আপনার বিবাহের কথা বলে কেন অসম্মান করছেন? এই যে কাদম্বিনী, হ্যাঁ, আপনি এখানে? আমি তা জানতাম না। আমি ভেবেছি আমি নিবারণ বাবুর কন্যা ইন্দুমতির সঙ্গে কথা করছি, কিন্তু আমার যে এমন পরম সৌভাগ্য হবে। ললিত বাবু, আপনার সৌভাগ্য আপনি নিজের কাছে রেখে দেবেন, সে কথা আমার কাছে প্রচার করবার দরকার দেখি নে। আপনি কাকে ললিত বাবু বলছেন? হ্যাঁ, এই যে এদিকে দেখুন না একবার, আর একবার দেখুন না। হ্যাঁ, ললিত বাবু বারান্দায় বিনোদের সঙ্গে গল্প করছে। আপনি তাহলে কে? এর মধ্যেই ভুলে গেলেন, ওই চন্দ্রবাবুর বাসায় আপনি নিজে আমাকে চাকরি দিয়েছেন, আমি তক্ষুনি তার মাথা পেতে নিয়েছি। ইতিমধ্যে বরখাস্ত হওয়ার মতো কোনো অপরাধ করে নিল। তা আপনার নাম কি ললিত বাবু নয়? যদি পছন্দ করেন তো ওই নামই শিরোধার্য করে নিতে আমি পারি, কিন্তু বাপ মা আমার নাম রেখেছিলেন নিমাই। এই দেখুন তো, এ কথা আমি আগে জানতে পারলাম না কেন? সে কেন? আর তাহলে কি চাকরি দিলেন না? তবে তো না জেনে ভালোই হয়েছে। এখন কি আদেশ করেন?
ভবিষ্যতে যখন আপনি কবিতা লিখবেন লিখবো। তখন কাদম্বিনীর পরিবর্তে ইন্দ্রমতী নামটি ব্যবহার করবেন ও, এবং ছন্দ মিলিয়ে লিখবেন। যে দুটো আদেশ করলেন ও দুটোই যে আমার পক্ষে সমান অসাধ্য। আচ্ছা ঠিক আছে, ছন্দ মিলাবার ভাড়া আমি নেবো এখন, নামটা কিন্তু আপনি বদলে নেবেন। এমন নিষ্ঠুর আদেশ কেন করছেন? হ্যাঁ, ওই 14টা অক্ষরের জায়গায় 17টা বসানো কি এমন গুরুতর অপরাধ যে সেজন্য ভৃত্যকে একেবারে... না না, সে অপরাধ আমি সহস্রবার মার্জনা করতে পারি, কিন্তু ইন্দুমতিকে কাদম্বিনী বলে ভুল করলে তা আমার সহ্য হবে না। ইন্দুমতি, ইন্দু, আপনার নাম তবে ইন্দুমতি। ইন্দুমতি? ও বাবা! নিমাই বাবু, তার প্রধান কারণ আপনার বাপ মা যেমন আপনার নাম দিয়েছেন নিমাই, তেমন আমার বাপ মা আমার নাম দিয়েছেন ইন্দুমতি। হায় 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 হায়, আমি এতদিন কি ভুলটাই না করেছি। ওই বাগবাজারের রাস্তায় বৃথা ঘুরে বেরিয়েছি, বাপ আমাকে দুবেলা উঠতে বসতে বাপান্ত করেছেন। ওই কাদম্বিনী নামটা ছন্দের ভিতর তুলতে গিয়ে মাথা ভাঙাভাঙি করেছি। ইন্দুমতি, হ্যাঁ, যেমনি আমায় ইন্দু প্রথম দেখিলে কেমন করে কেমন করে চাকর বলে তখনই চিনিলে, সে কেমন হতো। আচ্ছা ঠিক আছে, তবে এখন ভ্রম সংশোধন করুন। এই নিন আপনার খাতা। আমার খাতা আপনার কাছে ছিল? আমি এখন যাই। আপনারও কোথাও একটা ভুল হয়েছিল, অনুগ্রহ করে সেটা সংশোধন করে নেবেন। হ্যাঁ, আপনার একটা সুবিধা আছে, আপনাকে আর সেই সঙ্গেই ছন্দ বদলাতে হবে না। ইন্দুমতি, কেন বাবা? তোকে জাস্ট তারা দেখতে আসবে। কারা? বাগবাজারের চৌধুরীরা। কেন? কেন না দেখে না শুনে আমি ফস করে বিয়ে হয়ে যাবে নাকি? তোর যে বাবু আর সবুজ হয়েছে না। বিয়ে কার সঙ্গে হবে? আরে ভয় নেই রে বাবু, ভয় নেই। তুই যাকে চাস তার সঙ্গেই হবে। আমার ছেলে হয়ে তুই যে এত টাকা চিনেছিস তা তো জানতাম না। তা সেই বাগবাজারের ট্যাক্সালের সঙ্গেই তোর বিয়ে স্থির করে এসেছি। না, আমি আপনার মতের বিরুদ্ধে বিয়ে করতে চাই না। আপনি নিবারণ বাবুকে কথা দিয়েছেন তা। বাবা, বাপ, তুই খেপেছিস না আমি খেপেছি? কে আমাকে বুঝিয়ে দেবে? কথাটা পরিষ্কার করে বল, আমি ভালো করে বুঝি। আমি সে চৌধুরীদের মেয়ে বিয়ে করবো না। চৌধুরীদের মেয়ে বিয়ে করবি রে? তাহলে কাকে করবি? ইন্দুমতিকে। কি কি কত ভাবা পাজি লঙ্কি ছাড়া। যখন ইন্দুমতির সঙ্গে সম্বন্ধ করি তখন বলিস কাদম্বিনীকে বিয়ে করবি, আর যখন কাদম্বিনীর সঙ্গে সম্বন্ধ করি তখন বলিস ইন্দুমতিকে বিয়ে করবি। তোর এই বুড়ো বাপটাকে একবার বাগবাজার একবার মির্জাপুর খেপিয়ে নিয়ে নাচিয়ে নিয়ে বেড়াতে চাস? আমাকে মাফ করুন বাবা, আমার একটা মস্ত বড় ভুল হয়ে গিয়েছিল। বল কি রে বেটা, তোকে বাগবাজারই বিয়ে করতে হবে।
জনপুরুষে চিনি না, আমি নিজে গিয়ে তাদের স্তুতি মিনতি করে এলাম যেন আমারই কন্যা দায় হয়েছে। তারপর যখন সমস্ত কিছু ঠিক হয়ে গেল তখন বলে কিনা আমি বিয়ে করবো না। আমি এখন চৌধুরীদের কি বলি? নিমাই, হ্যাঁ ভালোই তো গোল বাঁধিয়েছ যা শুনলো। ও ডাক্তারবাবু ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ ভালো। এই যে চন্দন, শোন শোন শোন, ভালো আর থাকতে দিলে বুঝলে, ওর কথা মতো একটি পাত্র স্থির করলো। যখন সমস্ত কিছু স্থির হয়ে গেল তখন বলে কিনা আমি বিয়ে করবো না। আরে আমি এখন চৌধুরীদের কি বলি বলতো? বাবা আপনি একটু তাদের ভালো করে বুঝিয়ে বললেই আপনি এই নিয়ে একদম ভাববেন না, সেই মেয়ের আরেকটা পাত্র জুটিয়ে দিলেই হবে। সে তেমন মেয়েই নয়, তার টাকা আছে ঢের, কিন্তু ওই চেহারা দেখে কোনো পাত্র এগোয় না। সে আমার উপর ছেড়ে দিন, আমি সমস্ত ব্যবস্থা করে দেবো। এখন নিশ্চিন্ত মনে নিবারণ বাবুর কন্যা ইন্দুমতির সঙ্গে শুভ বিবাহের ব্যবস্থা করুন। যদি পারো চন্দন, বড় উপকার হয়। ওই বাগবাজারের হাত থেকে মানে মানে নিস্তার পেলে বাঁচি। জানো, ওই নিবারণকে আমি মুখ দেখাতে পারছি না, আমি ওর কাছ থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি। বললাম তো চিন্তা করবেন না, আর আমি অর্ধেক কাজ সেরে এসে তবে না আপনার সাথে কথা করছি। আরে ওই তো নিবারণ বাবু চলে এসেছে এখানে। আরে এই তো সব কথাবার্তা তো সব সে তো বরাবর স্থির হয়ে যাবে। এখন তোমার মর্জি হলেই হয়। আমার তো মর্জি হয়ে গেছে, এখন হয়ে গেলেই লেখা চুকে যাও। তবে আর কি দিনক্ষণ দেখে আগিয়ে দিলে। শোনো শোনো, অনেক বেলা হয়ে গেছে, একটা কাজ একটু কিছু মুখে দাও। এই শোন 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 শোন, মিষ্টি বেলায় কিছু মিষ্টি খেয়েছি কি অমনি আমার মাথাটা ধরে। ও তার চেয়ে আমি বলি কি, আমি বলি কি এক হাত দাবা দাবা। ছি ছি, তুই কি কাণ্ডটাই করলি বল দেখি? তা বেশ করেছি ভাই। এই শোন, পরে গোল বাঁধাচ্ছে না, আগে গোল চুকে যাওয়া ভালো, জানিস? তা এখন পুরুষ জাতটাকে কিরকম লাগছে? মন্দ নয় ভাই, বেশ চলনসই। তুই যে বলেছিলি ইন্দু, নিমাই গয়লাকে তুই কখনো বিয়ে করবি না। এই শোন, নিমাই নামটি কিন্তু খারাপ নয় ভাই। তা তোমরা যাই বলো, ওই তোমার নলিনী কান্ত, ললনা মোহন আর রমণী রঞ্জনের চেয়ে সহস্র গুণে ভালো। নিমাই নামটি বেশ আদরের নাম, অথচ দেখ পুরুষ মানুষকে বেশ মানায়। রাগ করিস নি দিদি, তোর বিনোদের চেয়ে ঢের ভালো। কি হিসেবে ভালো শুনি? বিনোদ বিহারী নামটা যেন টাকা নভেল নাটক থেকে পেলে এনেছে, বড্ড বেশি গায়ে পড়া কবি। ওই মানুষের চেয়ে নামটা যখন। আর নিমাই নামটি কেমন সাদা সিধে, কোনো দেমাগ নেই, ভঙ্গিমে নেই, বেশ নিতান্ত আপনার লোকটির মতো। তা যা হোক, তোর গয়নাটিকে যে তোর পছন্দ হয়েছে সে নিয়ে তোর সাথে আর ঝগড়া করতে চাইনি। তাকে নিয়ে তুই চিরকাল সুখে থাকবো, আর তোর গোয়াল দিনে দিনে পরিপূর্ণ হয়ে উঠুক। ওই যে তোমার বিনোদ বাবু আসছেন, বিমর্ষ দেখছি। তাকে এনেছেন? তিনি তার বাপের বাড়ি গেছেন, তাকে আনবার তেমন সুবিধে হচ্ছে না। আমার বোধ হচ্ছে তিনি যে আমার সঙ্গিনী ভাবে এখানে থাকেন সেটা আপনার আন্তরিক ইচ্ছে না। আপনাকে আমি বলতে পারি না তিনি এখানে আপনার কাছে থাকলে আমি কত সুখী হই, আপনার দৃষ্টান্তে তার কত শিক্ষা হয়। আমার দৃষ্টান্ত হয়তো তার পক্ষে সম্পূর্ণ অনাবশ্যক। শুনেছি আপনি তাকে অল্প দিন হলো বিবাহ করেছেন, হয়তো তাকে ভালো করে জানেন না। তা বটে, কিন্তু যদিও তিনি আমার স্ত্রী, তবুও এই কথা আমাকে স্বীকার করতেই হবে, আপনার সঙ্গে তার তুলনা হয় না। ও কথা বলবেন না, আপনি হয়তো জানেন না আপনার স্ত্রীকে আমি বাল্যকাল হতে চিনি। তার চেয়ে আমি যে কোনো অংশে শ্রেষ্ঠ এমন আমার বোধ হয় না। আপনি তাকে চেনেন? আপনার স্ত্রীকে আমি আনিয়ে রেখেছি। কোথায় আছেন তিনি? আমার সঙ্গে একবার দেখা করিয়ে দিন। তিনি ভয় পাচ্ছেন, পাছে আপনি তাকে ক্ষমা না করেন। বলেন কি, আমি তাকে ক্ষমা করব? তিনি নিজেই যদি আমাকে ক্ষমা করতে পারেন। তিনি কোনো কালেই আপনাকে অপরাধী করেননি, সেজন্য আপনি ভাববেন না। তবে এতবার করে মিনতি করছি, তিনি আমাকে দেখা দিচ্ছেন না কেন? তবে দেখুন, তুমি কোমল, আমাকে মাফ করো। মাফ করিস না দিদি, একদম মাফ করিস না। আগে উপযুক্ত শাস্তি হোক, তারপরে মাফ।
তাহলে তো অপরাধীকে আরেকবার বাসর ঘরে আপনার হাতে সমর্পণ করতে হয়। দেখেছিস ভাই কত বড় নির্লজ্জ, এরই মধ্যে মুখে কথা ফুটেছে। দেখলি তো ওদের একটু আদর দিয়েছিস কি ওদের সামনে রাখবার জন্য? এই মেয়ে মানুষের হাতে পড়েই ওদের উপযুক্ত শাসন হয় না। যদি ওদের নিজের জাতের সঙ্গে ঘরকন্যা করতে হতো তাহলে দেখতে ওদের এত আদর থাকতো কোথায়। ওই যে খান্ত দিদি আসছেন, তোমার সাক্ষাতে উনি বেরোবেন না। ও আমি তবে যাই যাই, শান্ত দিদি আসছে, যাই। তা বেশ হয়েছে ভাই, বেশ হয়েছে। এই বুঝি তোর নতুন বাড়ি? উমা উমা, কি যে রাজার ঐশ্বর তো। তা বেশ হয়েছে। এখন তোর স্বামী ধরা দিলে আর কোনো খেদ থাকে না বল। সে বুঝি আর বাকি আছে খান্ত দিদি? ওই দেখো না স্বামীর রত্নটিকে ভাড়ারে পুড়েছে। আহা, তা বেশ হয়েছে। আমাদের কমলের মতো এমন লক্ষ্মী মেয়ে অসুখী হয়ে থাকতে পারে? তা খান্ত দিদি তুমি যে এই ভর সন্ধ্যেবেলায় ঘর কন্যা ফেলে এখানে ছুটে এসেছো? আর ভাই ঘর কন্যা? হ্যাঁ, আমি দুদিন বাপের বাড়ি গিয়েছিলাম, এই ওরা সহ্য হলো না, রাগ করে ঘর ছেড়ে শুনলাম এই তোদের এই বাড়িতে এসেই রয়েছে। তা ভাই বিয়ে করেছি বলে কি বাপ মা একেবারে পর হয়ে গেছে? দুদিন সেখানে কি থাকতে পারবো না? তা যা হোক, খবরটা পেয়ে চলে আসতে হবে। তা আবার তাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবে বুঝি? তা ভাই একলা তো আর ঘর কন্যা হয় না, ওদের যে চাই, ওদের যে নইলে নয়, নইলে আমার কি সার ওদের সাথে সম্পর্ক রাখি? আচ্ছা বাবা ঠিক আছে ঠিক আছে, তোমার পাটটাটিকে দেখবে তো এসো, ওই যে পাশের ঘর থেকে দেখা যাচ্ছে। কে বিনু? এখন বাড়ি যেতে হবে তো? না, আমি এখানে বেশ আছি। তা তো দেখতেই পাচ্ছি। তা চিরটা কাল এখানেই থাকবে নাকি? হ্যাঁ, বিনুর সঙ্গে তো আমার সেরকমই কথা হয়েছে। বিনু তোমার দ্বিতীয় পক্ষের স্ত্রী কি না? বিনুর সাথে কথা হয়েছে। এই যে এখন ঢের হয়েছে, এখন বাড়ি চলো। না না না, বন্ধু মানুষকে কথা দিয়েছি, এখন আমি সে কথা ফেলে কি করে? আমার ঘাট হয়েছে, আমাকে মাফ করো তুমি। আমি আর কখনো বাপের বাড়ি গিয়ে থাকবো না। আচ্ছা, তা তোমার তো কোনো অযত্ন হয়নি, আমি তো সেখান থেকে সমস্ত রেখে তোমাকে পাঠিয়ে দিয়েছি। বড় বউ, বড় বউ, বড় বউ, আমি কি তোমার রান্নার জন্য তোমায় বিবাহ করেছিলাম? যে বছর এই অভাগার সাথে তোমার শুভ বিবাহ হয় সেই বছর কি কলকাতা শহরে রাধুনী বামুনির মরক লেগেছিল? আমার 100 বার ঘাট হয়েছে, আমাকে মাফ করো। আমি আর এখন এমন কাজ করবো না, এখন তুমি ঘরে চলো। রসো রসো, নিবারণ বাবু আমার জল খাবারের বন্দোবস্ত করতে গেছে। উপস্থিত ত্যাগ করে যাওয়াটা শাস্ত্র বিরুদ্ধ। সেখানে আমি সব ঠিক করে রেখেছি, তুমি চলো। না না না, নিবারণ বাবু। সে আমি নিবারণ বাবুকে বলে পাঠাবো, তুমি চলো। তাহলে আর কি, সব গরুগুলোই তো একে একে গোয়ালে গেল, আমিও যাই। ওই রে, আবার ওরা আসছে। ওদের হাতে পড়লে তোমার আর নিস্তা নেই, তুমি এখনই বাড়ি চলো। শোনো, ওদের হাতে দুজনে পড়ার থেকে একজনে পড়াই ভালো। শাস্ত্রে লিখেছে সর্বনাশে সমুৎপন্নে অর্ধং তজতি পণ্ডিত। এই অবস্থায় আমার অর্ধাঙ্গে চলে যাওয়াই ভালো। তোমার ওই বন্ধুগুলোর জ্বালায় আমি কি মাথা ঘুরে মরবো? না বড় বউ, চন্দরদা, 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 জানিমাই, তোমার স্নায়ু রোগের বর্তমান লক্ষণটি কি? চন্দ্রদা, হ্যাঁ, মনে হচ্ছে দিগ্বিদিকে নেচে নেচে বেড়াই, নেচে নেচে বেড়াই। নাচতে হয়তো নাচো, দিকে নেচো, বিদিকে নেচো না। পূর্বে তোমার যে দিক বিভ্রমটা ছিল, কোথায় মির্জাপুর আর কোথায় বাগবাজার। আচ্ছা চন্দ্রদা, হ্যাঁ, এখন তোমার খবরটা কি? আমি একটু দোটানায় পড়েছি। মানে এখানেও আহার প্রস্তুত, ওদিকে ঘরেও আহার প্রস্তুত, তবে ঘরেরটা ডাবল টান পড়েছে। এই বিনু, এই মরুময় জগৎ তো তোমার কাছে আবার নন্দনকানন হয়ে উঠলো। তুমি তো ভাই সুখী হলে। শোন, ও সুখী না হওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করেছিল, প্রায় কৃতকার্য হয়েও গিয়েছিল। এই সময় ঈশ্বর ওর সঙ্গে এমন লাগলেন যে কান ধরে সুখী করে তবে ছাড়লেন। আর আমাকেও দেখো,
দিব্যি সংসার সমুদ্রে একটি খেয়া সাজিয়ে রেখেছি। তোমাদের দুটিকে একে একে আইবুড়ো কুল থেকে বিবাহ কুলে পার করলুম। ওদিকে ললিত চাটুর্যকেও এক হাঁটু কাদা জলে ডুবিয়ে এসেছে। আর কে কে যাত্রী আছে এসো। নলিত, এই চন্দ্রদা নলিত, নলিন কোথায় যাচ্ছিস? আরে নলিন চন্দ্রদা, আজ তবে সভা ভঙ্গ হোক। হ্যাঁ, ওদিকে রাত যতই বাড়ছে আমাদের চন্দ্র তো ততই ম্লান হচ্ছে। হ্যাঁ, উত্তম প্রস্তাব। তবে তার আগে আমাদের ভাগ্যলক্ষ্মীদের জন্য একটি বন্দনা গেয়ে তারপর না হয় বেরোনো যাবে। এটি আমার বিরহ কালের রচনা। আসলে বিরহ না হলে না ঠিক গান বাঁধবার অবসরটুকু হয় না। চন্দ্রদা, তুমি গানও লিখেছো? হ্যাঁ, আমার বিরহে তো শোনাও। যারা দৃষ্টে যেমনি জুটু তোমরা সবাই ভালো, যারা দৃষ্টে যেমনি জুটু তোমরা সবাই ভালো, আমাদের এই আধার ঘরে, আমাদের এই আধার ঘরে সন্ধ্যা প্রদীপ জালো, যারা দৃষ্টে যেমনি জুটু তোমরা সবাই ভালো, যারা দৃষ্টে যেমনি জুটু। কেউ বা অতি চলো চলো, কেউ বা মান ছলো ছলো, কেউ বা অতি চলো চলো, কেউ বা মান ছলো ছলো, কেউ বা কিছু দহন করে, কেউ বা কিছু দহন করে, কেউ বা স্নিগ্ধ আলো, যার দৃষ্টে যেমনি জুটু তোমরা সবাই ভালো, যার দৃষ্টে যেমনি জুটু। নূতন প্রেমে নূতন বধূ, আগাগোড়া কেবল মধু। নূতন প্রেমে নূতন বধূ, আগাগোড়া কেবল মধু। পুরাতনে অম্ল মধু, একটু ছাছালো মধু, একটু ছাছালো। আমরা তৃষ্ণা তোমরা সুধা, তোমরা তৃপ্তি আমরা ক্ষুধা। আমরা তৃষ্ণা তোমরা সুধা, তোমরা তৃপ্তি আমরা ক্ষুধা। তোমার কথা বলতে কবি, তোমার কথা বলতে কবি, কথা যে ফুরালো, যার দৃষ্টে যেমনি জুটু তোমরা সবাই ভালো, যার দৃষ্টে যেমনি জুটু তোমরা সবাই ভালো, আমাদের এই আধার ঘরে, আমাদের এই আধার ঘরে সন্ধ্যা প্রদীপ জালো, তোমরা সবাই ভালো।